তার সারা গায়ের মধ্যে না সব বিষধর সাপ যেগুলো আছে, জঙ্গলের বিষধর সাপ, সেই সাপরা বাসা বেঁধেছে। গলার মধ্যে বিষধর সাপ পেঁচিয়ে, মাথার জটায় সাপ পেঁচিয়ে, হাতে সাপ পেঁচিয়ে, কোমরে সাপ পেঁচিয়ে, পায়ের মধ্যে সাপ এরকম করে পেঁচিয়ে কণা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ভৈরব মন্দিরের ভৈরব এবং ভৈরবী তারা হচ্ছে তাণ্ডব নৃত্য করে। ঝুমুরের আওয়াজ, নুপুরের আওয়াজ এইসব শোনা যায়। ভয়ঙ্কর দেখতে, বিভৎস কালো একজন মহিলা, একজন পুরুষ, তারা পুরোপুরি নগ্ন, ঠিক আছে, পুরো বিভৎস কালো। তার মাথা ভর্তি হচ্ছে চুলের জটা, কোমর অব্দি ছাড়িয়ে গেছে। দুজনেরই মাথা ভর্তি চুলের জটা, ঠিক আছে, জটা কোমর অব্দি ছাড়িয়ে গেছে। দুজনেরই গলায় নরমুণ্ডর কাটা মালা। পুরুষ যিনি ছিলেন তার হাতে হচ্ছে একটা ত্রিশূল, মহিলা যিনি ছিলেন তার হাতে হচ্ছে একটা খড়গ। তিনি খড়গ নিয়ে এরকম এরকম দাঁড়িয়ে, জটা দাঁড়িয়ে থাকে, মাথা ইয়ে করে হাত চেন এরকম করে নৃত্য করে আছে। উন্মাদের মতো পুরো খেপা। আজকে আমি আমার নাতনিকে এখানে ফেলে রেখে গেলাম, যদি সত্যিকারেই তোরা থাকিস বা থেকে থাকিস তাহলে হয় ওকে বাঁচাবি, না হয় মেরে ফেলবি। ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের সত্যিকারের ভৌতিক এবং অলৌকিক ঘটনার 6th এপিসোডে এবং লাস্ট এপিসোড বলার একটাই কারণ আমার জীবনে ঘটে যাওয়া যে সমস্ত সত্যিকারের ভৌতিক এবং অলৌকিক ঘটনা যেগুলো ছিল, বা আমার আত্মীয়স্বজনের সাথে ঘটে যাওয়া যেসব ঘটনা ছিল, মানে 6টা এপিসোড আমি বানিয়েছি, সেই 6টা এপিসোড আমি মোটামুটি কভার করে ফেলেছি। সো এটাই হচ্ছে লাস্ট এপিসোড। এবার তোমরা যদি চাও এই ঘটনাটি আমি কন্টিনিউয়াস বা এই সিরিজটা যদি আমি এপিসোড বাই কন্টিনিউয়াস চালিয়ে যাই, তো তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের জীবনে ঘটে থাকা ঘটনা, কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা, বা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা যদি থেকে থাকে, তাহলে আমাকে ইমেল করে পাঠিয়ে দাও, অথবা আমি আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি সবকিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আমি যে এই সিরিজটা শুরু করেছিলাম এপিসোড বাই এপিসোড, তোমরা ঘটনা পাঠালেই আমি এটা এগিয়ে নিয়ে যেতে পারবো। সো তোমরা দেরি না করে আমাকে তাড়াতাড়ি ঘটনা পাঠিয়ে দাও। আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি খ্যাপা শিবের একটি ঘটনা। আর এই ঘটনাটি পুরো প্রমাণ হচ্ছে আমার মায়ের যিনি পিসি ছিলেন, মানে আমার দিদা, মায়ের পিসি যিনি, তার পিসির সাথে ঘটে যাওয়া ঘটনাটি, এবং পিসির দাদু যিনি ছিলেন সেই দাদুর সাথে ঘটে যাওয়া হচ্ছে এই ঘটনা, ঠিক আছে। এই ঘটনাটি শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই যে ঘটনাটি তোমরা স্কিপ করে শুনবে না, কারণ একটার সাথে আরেকটা লিঙ্ক আপ আছেই, ঠিক আছে। আর ঘটনার মধ্যে এমন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলি আমি বলতে পারি যে তোমাদের বুঝবাম দিয়ে উঠবে, অথবা তোমাদের শীত দ্বারা খাড়া হবে কিছুক্ষণের জন্য। কারণ ঘটনার মধ্যে কিছু কিছু এমন জিনিস রয়েছে যেটা যখন আমি ঘটনাটি প্রথম শুনছিলাম, বা আমি ঘটনা বলার আগে তো লিখে নি খাতায়, সো যখন আমি খাতায় লিখছিলাম আর লিখে যখন আমি একবার দেখছিলাম, ঘটনাটি পড়ে দেখছিলাম, তখন আমি যখন কিছু কিছু জায়গায় থেমে যাই, ঠিক আছে, আমারও কিছু কিছু সময়ের জন্য বুঝবাম দেওয়া শুরু করে দেয়, কারণ ঘটনাটির মধ্যে এমন কিছু জিনিসপত্র রয়েছে। তো শুরু করছি আজকের এই ভয়ঙ্কর, মারাত্মক, অলৌকিক ঘটনাটা। অলৌকিক ইন দ্য সেন্স এটা কোনো ভৌতিক ঘটনা, কিন্তু অলৌকিক ঘটনাও যে এত ভয়ঙ্কর রূপ হতে পারে সেই ঘটনাটি তোমরা শুনলেই বুঝতে পারবে। ঘটনাটি বেশ আগের। ঘটনাটি আমার মায়ের পিসি যিনি ছিলেন সেই পিসির দাদুর সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা, ঠিক আছে। সেই দাদু থেকে স্টার্ট। তিনি গ্রামের লোক ছিলেন। আমরা যেহেতু বলেছিলাম আমার মা বাবা, মানে বাবা তো এদেশে জন্ম, আমার মা ঠাকুর দাদা সবাই হচ্ছে বাংলাদেশে। তো তখন হচ্ছে বাংলাদেশে, মানে মার পিসির দাদু, মানে সেই সময়টা হচ্ছে অনেক পুরনো, প্রায় ব্রিটিশ শাসনের ওই সময়টা। এবার এই সময়টা চারিদিকে গ্রাম্য পরিবেশ বাংলাদেশে, আর এপার বাংলা ওপার বাংলা বলতে চারিদিকে ঘন বন জঙ্গল, নদী নালায় পরিপূর্ণ। পিসির দাদু যিনি ছিলেন তার জীবিকা একটু আমি বলে দিই। জীবিকা ছিল, তার প্রধান জীবিকা চাষবাস করা, ঠিক আছে। আর তার পাশাপাশি মাটির হাড়ি কলসি, মাটির ছোটো ছোটো খেলনা বাটি এগুলো বানানো, মানে মাটির ছোটো ছোটো যে খেলনা হয় সেগুলো বানানো, সেগুলো গিয়ে হাটে বিক্রি করা, তার পাশাপাশি চাষ করা। এবার গ্রামের বাড়ি, তার গ্রামে তো গরু ছিল, মোটামুটি গরু সবকিছুই ছিল গ্রামের বাড়ি, যেহেতু খামার টাইপের কি সবকিছুই ছিল। তো গরুর দুধও মাঝে মাঝে বিক্রি করতো, চাষবাসও করতো। আর বাড়ি ছিল হচ্ছে পুরো মাটির বাড়ি। তার বাড়িতে সবাই মিলে একসাথেই থাকতো। আর তার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায়, কারণ আগেকার দিনে খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যেত। তার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরে তার ছেলে মেয়েও হয়ে যায়, ঠিক আছে, 2 ছেলে হয়। এবার গ্রামটা একটু ডেসক্রিপশন দিয়ে দিই। গ্রামটা মানে এখনও আছে কিনা আমি জানি না, কারণ দিনের সাথে সাথে তো অনেক কিছু পাল্টে গেছে, আর অনেক কিছু জায়গা ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে, ডেভেলপমেন্ট করা হয়েছে। এটা এক্স্যাক্টলি আমি নামটা বলছি, আমি ছিল একটা প্রাচীন পুরনো মন্দির, অতীব প্রাচীন, ঠিক আছে।
এতটাই প্রাচীন যে গ্রামের লোকেরা ওখানে যেতে ভয় পেত। ভয় পেত ইন দ্য সেন্স, কারণ মন্দিরটা দীর্ঘদিন ধরে অযত্নের ফলে ভগ্নাবশেষের সৃষ্টি হয়েছে। সারা মন্দিরের গায়ে বেয়ে হচ্ছে বটগাছ, অশ্বত্থ গাছের নানা রকম শাখা প্রশাখায় জড়িত হয়েছে। মন্দিরের পাশেই হচ্ছে ঘন বাঁশবন, আর মন্দিরের আরেক সাইডেই হচ্ছে বড় একটা নদী। ওই জায়গাটা একেই তো গ্রামের লাত সীমানায়, এবার ওই সীমানাটায় কেউ ভয়েতে যেত না, কারণ গ্রামের লোকেরা জানতো এই মন্দিরটা ডাকাতদের দ্বারা নির্মিত। ডাকাতকালীর মন্দির, ডাকাতকালীর মন্দির প্লাস ভৈরবের মন্দির, কালিমা আর ভৈরবের মন্দির, ভৈরবীর মন্দির। এবার গ্রামের লোকেরা এটাও জানতো যে গ্রাম যখন আগে ছিল না, তখন তো এখানে জঙ্গলময় পরিপূর্ণ ছিল, তখন ডাকাতরা গ্রামের থেকে নানা রকমের ছোট বাচ্চা কাচ্চা বা মহিলা বা কিশোরী, যুবক যুবতী এদেরকে ধরে নিয়ে এসে এখানে নরবলি দিত। সো এখানে আরেকটা জিনিস গ্রামের লোকেরা জানতো যে এই জায়গাটা রাত্রের বেলা হলে, মানে সন্ধে নামার পরে যখন গ্রাম পুরো নিশুতি অন্ধকার হয়ে যায়, তখন এই ভৈরব মন্দিরের ভৈরব এবং ভৈরবী তারা হচ্ছে তাণ্ডব নৃত্য করে। ঝুমুরের আওয়াজ, নুপুরের আওয়াজ এসব শোনা যায়, মাঝে মাঝে চিৎকারের আওয়াজ এসব শোনা যায়, আর তারা হচ্ছে তাণ্ডব নৃত্য করেন। সো এইসব কারণে গ্রামের লোকেরা ওই মন্দির আর ওই বনের সামনে ঘেঁষতে ভয় পেত। ঘেঁষতই না, ভয় তারা ঘেঁষত না। এরপরে দীর্ঘদিন ওই মন্দিরে পুজো না হওয়ার ফলে মন্দিরের যে দুটি মূর্তি ছিল, যেটাও ডাকাতদের দ্বারাই নির্মিত, ডাকাতরাই প্রতিষ্ঠা করেছিল, মাটির মূর্তি, একটা ছিল কালিমায় আর একটা ছিল দেবাতিদেব মহাদেবের, দুজনকে তারা ভৈরবী বলতেন। ঠিক আছে, এবার ভৈরবী যে মূর্তিটা ছিল না, সেই মূর্তিটা আস্তে আস্তে মানে ঝড় বৃষ্টি অযত্নের ফলে, গ্রামের লোকরা তো পুজো আচ্ছা করতো না, ঝড় বৃষ্টি অযত্নের ফলে ধীরে 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 ভগ্নাবশেষের সৃষ্টি হয়। ভগ্নাবশেষ আর ভয়ঙ্কর রূপ ধারণ করে। মাটির মূর্তি গলতে 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 ভয়ঙ্কর রূপে একটা ধারণ করে, আর মন্দিরটাও পুরো ভগ্নাবশেষের সৃষ্টি হয়। চারিদিকে বাঁশ বন, আর তার মন্দিরের পেছনেই হচ্ছে এরকম করে বড় একটা বট গাছ। এবার গ্রাম বাড়ার সাথে সাথে ডাকাতরা তো আস্তে আস্তে এখান থেকে চলে যায়, কিন্তু মন্দিরটা ওরকম ভাবেই পড়ে থাকে ওই গ্রামের লাস্ট সীমানায়, আর ওখানে পুজো আর্চা সব বন্ধ হয়ে যায়। ঠিক আছে, কেউ কোনো পুজো আর্চা করে না, কারণ গ্রামের লোকেরা জানতো এটা, কারণ এটা বহু প্রাচীন কালের কথা, মানে এই গ্রাম প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগে থেকে এই মন্দিরটা এখানে ছিল। গ্রাম আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়, আস্তে আস্তে বড় হয়, চারিদিকে মানুষের জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হচ্ছে মন্দিরের ডেসক্রিপশন। ঠিক আছে, ভয়ঙ্কর একটা মন্দির ভৈরবী। যিনি দাদু ছিলেন, আমি যেহেতু বললাম, তার জীবিকা ছিল, প্রধান জীবিকা মাটির কাজ, এবং মাটির কাজের পাশাপাশি তিনি চাষবাস করতেন, গরু নিয়ে চাষবাস করতেন, মাঠঘাট ছিল তার অনেক। তিনি একদিন ওই গরু নিয়ে চাষ করতে যান। ঠিক আছে, চাষ করতে যান। এবার গ্রামের দিকে কি হতো, যেহেতু ঘড়ি আগেকার দিনে তো মোবাইল ঘড়ি এসব ছিল না, গ্রামের দিকে না, গ্রামের লোকেরা সূর্যের দিকে তাকিয়ে হচ্ছে সময় নির্ধারণ করত। এবার যে কৃষির দাদু ছিলেন, তিনি যখন চাষ করতে যান, সেই চাষ করতে গিয়ে তার অনেক রাত হয়ে যায়, মানে দেরি হয়ে যায়। এবার রাত হয়ে যাওয়ার ফলে যেহেতু চারিদিকে অন্ধকার হয়ে যায়, দাদু তো আসতে থাকে, প্রতিদিন যাতায়াত করছে, একটা মানুষ তার নিজের বাড়ির রাস্তা তো ঠিকই চিনবে, সে আসতে থাকে, কিন্তু কোনো না কোনো কারণে সে না পথ হারিয়ে ফেলে। সে কিছুতেই বাড়ির রাস্তা খুঁজে পায় না, এরকম করে গোল 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 ঘুরেই যাচ্ছে, যে দিকে যাচ্ছে সেই দিকেই ফিরে আসছে, মানে এত অন্ধকার হয়ে গেছে চারিদিকে, সে না পথ হারিয়ে ফেলে। পথ হারাতে সে হাঁটতে ওই একটা গরু ছিল তার সাথে, হাঁটতে সে চলে আসে গ্রামের ওই লাস্ট সীমানায়, ওই মন্দিরের সামনে। এবার একেই তো অন্ধকার, সে হচ্ছে চারিদিকে পথ হারাচ্ছে, কিছু চোখে দেখতে পাচ্ছে না, হালকা ওই চাঁদের আলোতে যা দেখা যাচ্ছে ওইটুকুই। কিন্তু সে টেনশনে পড়ে গেছিল, আর টেনশনে না, সে ভুলে গেছিল যে ওই মন্দিরে রাত্রেবেলা ভৈরবী নৃত্য করেন, ওই মন্দিরে যে ডাকাতরা এনে নরবলি দিত, এসব তো ছিল, সে জানতো। কিন্তু তিনি পথ হারানোর ফলে, টেনশনের ফলে তার মাথা দিয়ে ওটা আউট হয়ে গেছিল। মাথায় চিন্তাও নেই যে ওখানে যে মন্দির আছে, তিনি বুঝতেও পারেনি। ফুটছে ওরকম করে, গরু নিয়ে হাতে একটা লাঠি নিয়ে এরকম করে পথ খুঁজছে, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। মন্দিরের পাশেই বললাম বাঁশবন, ওই বাঁশবনের সীমানায় এসে তিনি দেখতে পারেন ওই জঙ্গলের ভেতর থেকে দুটো আলোক রশ্মি, উজ্জ্বল আলোক রশ্মি নাড়াচাড়া করছে, মানে দুটো আলোক রশ্মি, ঠিক আছে, আলোর রশ্মি নাড়াচাড়া করছে। দাদু ভাবলো যে এত রাত্রের বেলা ওখানে কি কেউ মশাল হাতে কিছু করছে, হয়তো মশালের আলোতে এরকম নাড়াচাড়া করছে, কিছু করছে, হয়তো কোনো লোকজন আছে, তাহলে আমি একটু যাই, গিয়ে দেখি, যদি তারা আমাকে একটুখানি গ্রামের পথটা ঠিকঠাক বলে দিতে পারে, তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। অনেক তো রাত হলো, আমি তো পথ হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না আমার গ্রামটা কোন দিকে, তাহলে যাই একবার, গিয়ে দেখি তারা যদি আমার কিছু সাহায্য করতে পারে। বলে সে গরুটাকে, যেরকম বললাম আমি, বাঁশবাগানের পেছনের দিকে মাঠটা, আর বাঁশবাগানের এই পারে হচ্ছে সেই ভয়ঙ্কর মন্দিরটা,
মন্দিরের পাড়ে হচ্ছে নদী। তো বাঁশবাগানের সামনে মানে পেছনের দিকে যে মাঠটা আছে ওই মাঠে গরুটাকে খুঁটির মধ্যে বেঁধে, খুঁটি পুতলো একটা, খুঁটির মধ্যে গরুটাকে বেঁধে সে আস্তে আস্তে ওই জঙ্গলে প্রবেশ করে, মানে ওই বাঁশবনটায় প্রবেশ করে। বাঁশবনে প্রবেশ করতে করতে সে দেখতে পায় সে আস্তে আস্তে যাচ্ছে, আলোক রশ্মি যেটা আসছে সেটাও আস্তে আস্তে বড় হচ্ছে, মানে এগোচ্ছে, ওটাও আস্তে আস্তে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। যেতে 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 আস্তে আস্তে কিনারায় আসছে, ঠিক আছে? ওই মন্দিরের, এই বাঁশবন মন্দির, মাঠের মধ্যে মন্দির, এই বাঁশবন, ঠিক আছে? ভেতর মানে পুরো বাইরেও যায়নি, ভেতর থেকেই সে এরকম করে উঁকি মেরে জাস্ট দেখে। সেরকম করে জাস্ট দেখার সময় সে না পুরোপুরি এরকম স্টিভ হয়ে যায়, এরকম শুধু চোখের পাতা পড়ছে, তার চোখের পাতা পড়ছে, মুখ বন্ধ, মুখ এরকম পড়ছে, মুখ এরকম হচ্ছে, কথা বলতে পারছে না, সারা মাথা হাত পা ঘেমে গেছে, স্টিভ হয়ে এরকম করে দাঁড়িয়ে রয়েছে, আর চোখের পাতা পড়ছে আর মুখ এরকম পড়ছে। সে যা দেখলো ওরকম ভয়ঙ্কর দৃশ্য, সে মানে কি বলবো তোমাদেরকে, আমি এক্সপ্লেন করছি, আমারই এখন ভয় লাগছে যে এরকম দৃশ্য যে সামনে দিয়ে একবার দেখে, সে দেখতে পায় মন্দিরের সামনে তো ওরকম ঘন জঙ্গলময় উঠোন, একটা মন্দিরের সামনে উঠোনে একজন ভয়ঙ্কর দেখতে বীভৎস কালো একজন মহিলা আর একজন পুরুষ, তারা পুরোপুরি নগ্ন, ঠিক আছে? পুরো বীভৎস কালো, তার মাথা ভর্তি হচ্ছে চুলের জটা, কোমর অব্দি ছাড়িয়ে গেছে, দুজনেরই মাথা ভর্তি চুলের জটা, ঠিক আছে? জটা কোমর অব্দি ছাড়িয়ে গেছে, দুজনেরই গলায় নরমুন্ডুর কাটা মালা, পুরুষ যিনি ছিলেন তার হাতে হচ্ছে একটা ত্রিশূল, মহিলা যিনি ছিলেন তার হাতে হচ্ছে একটা খড়গ। তারা হচ্ছে ভয়ঙ্কর পরিমাণে তাণ্ডব নৃত্য করছে, আর তাদের যে আলোক রশ্মিটার কথা বলেছিলাম যেটা দাদু দেখেছিল, সে আলোক রশ্মিটা বেরোচ্ছে তাদের ওই ত্রিশূল আর হচ্ছে খড়গ থেকে, আর ওই খড়গ আর ত্রিশূলের আলোক রশ্মিটা এতটাই উজ্জ্বল যে চারিদিকের এলাকাটা পুরো উজ্জ্বলময় হয়ে গেছে, মানে আলোতে ভরে গেছে। সেই আলোতে তাদের দুটি রূপ পরিষ্কার ফুটে উঠেছে, কি বীভৎস সেই দৃশ্য। আর হচ্ছে যিনি মহিলা ছিলেন তারা তো দুজনেই নগ্ন, ঠিক আছে? কোমর অব্দি ওরকম জটা, নরমুন্ডুর কাটা মালা ওরকম করে পরা। যিনি মহিলা ছিল তিনি মাঝে মাঝে চিৎকার করে উঠছেন, আর তার জিভে মাঝে মাঝে এরকম করে কামড় দিচ্ছে, আর ওরকম করে পাগলের মতো জটা হেলিয়ে দেলিয়ে দুজনেই নৃত্য করে বেড়াচ্ছে। একজন ত্রিশূল হাতে এরকম করে জটা নাড়িয়ে নাড়িয়ে নৃত্য করছেন, আর মহিলা যিনি ছিলেন তিনি খড়গনি এরকম এরকম করে নাড়িয়ে জটা নাড়িয়ে নাড়িয়ে মাথা ইয়ে করে হাসছেন, এরকম করে নৃত্য করে আছেন উন্মাদের মতো, পুরো খেপা। ওই দেখে দাদু ওখানে সেন্সলেস হয়ে যায়, তার আর কোনো কিছু মনে থাকে না। এতক্ষণ তো স্টিভ হয়েছিল, কিন্তু ওই নাচানাচির কিছু দৃশ্য দেখে দাদু ওখানেই অজ্ঞান, শেষ, সেন্সলেস হয়ে যায়, তার কোনো আর জ্ঞান থাকে না। আমি বলছি আমারই গায়ে কাটা দিচ্ছে এই ঘটনাটা, এই জায়গাটা মানে ভূতদের দেখা, আর হচ্ছে ভূতের থেকেও বেশি যদি ভয়ঙ্কর কিছু হয় না, দেবতাদের এই রূপ হয়, যারা হচ্ছে ভূতেদের সাথেই থাকে, ঠিক আছে? ভূতেদের থেকেও দেবী, ভৈরবী যাদেরকে বলা হয়, ভূতের থেকে তো বাঁচার উপায় আছে, কিন্তু দেবদেবীর যদি প্রকোপ একবার পড়ে, হয় কেউ পাগল হয়ে যায়, নাহলে হয় কেউ খেপা হয়ে যায়, নাহলে কেউ মরে যায়। পরের দিন সকালবেলা হয়, এবার সকালবেলা হচ্ছে চারিদিকে সবাই খোঁজ পড়ে গেছে যে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল, খোঁজ তোর বাবাকে। যেহেতু তাকে বললাম ওই দাদুর বিয়ে হয়ে গেছিল অল্প পয়সা, তার ছেলে মেয়েও ছিল, গ্রামের লোকরা এবার খোঁজাখুঁজি শুরু করলো, পুরো গ্রাম তন্ন করে খোঁজ করলো, কোথাও কিছু নেই, মাঠ ঘাট সব জায়গায় খুঁজলো, কেউ কোথাও নেই। এবার গ্রামের লোকরা খুঁজতে খুঁজতে গ্রামের সেই লাস্ট সীমানায় আসলো। এবার লাস্ট সীমানায় এসে তারা দেখে ওই যে মাঠটা ছিল, মানে বাঁশবাগানের পেছনের দিকে যে মাঠটা ছিল, ওই মাঠের মধ্যে তার ওই গরুটা বাঁধা। এবার গরুটা দেখে তা চিনতে পারে, তার ছেলে যিনি ছিল গরুটা দেখে চিনতে পারে, হ্যাঁ এটা তো আমাদেরই গরু। তো এবার গরুটা দেখে সে এবার জঙ্গলের ভেতর ঢোকে, সবাই মিলে গ্রামবাসীরা জঙ্গলের ভেতরে ঢোকে। জঙ্গলের ভেতর ঢুকে সে দেখে ওই জঙ্গলের মধ্যে, মানে ওই বাঁশবনের যে জঙ্গলটা, ওইখানে ওই দাদু এরকম চিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, হা করে পড়ে রয়েছে, মানে মরার মতো পড়ে রয়েছে। আর সবাই সবাই অবাক হয়ে গেছে, ধরাধরি করে সবাই তুললো, সবাই তো এদিক ওদিক গিয়ে সামনে ভৈরব মন্দির, সবাই কেউ তো যায় না, কিন্তু যেহেতু সকাল ছিল, কি হলো না হলো সবাই একটু গিয়ে ওখানে দেখলো, দেখে আবার চলে আসলো দাদুকে নিয়ে, ওই গরুটাকে নিয়ে এবার বাড়ি আসলো। এবার সবাই চিন্তায় পড়ে গেছে যে কি হলো, তাকে শোয়ানো হলো, বাড়ি এসে সাত তো বিভৎস জ্বর আসছে না, এরকম হা করে রয়েছে, মানে চোখ বন্ধ, নিঃশ্বাস নিচ্ছে, মুখ দিয়ে নাড়তে নিঃশ্বাস রয়েছে, আর হা করে রয়েছে এরকম করে, আর গা ভর্তি বিভৎস জ্বর। 2 দিন গেল, ঠিক হয় না, হুঁশ আসে না, ওরকম ভাবে পড়ে রয়েছে। সবাই ডাকাডাকি করছে, হাওয়া করছে, জল করতে দিচ্ছে জ্বর কমানোর জন্য, কিচ্ছু হয় না। বৈদ্য ডাকা হলো। এবার গ্রামের যে বৈদ্যকে ডাকা হলো,
বৈদ্য কি করলো, কিছু গাছের শেকড় বাকড়ে এরকম করে বেটে খাওয়ানো হলো। হা করে রয়েছে তো, খাওয়াতে অসুবিধা হয়নি, খাওয়ানো হলো, তারপরেও হুঁশ আসছে না। এবার তিনি কি করলো, একটা ভেষজ গাছের তীব্র পাতার গন্ধ, ঠিক আছে, মানে পাতা হয় না, এক একটা পাতার যে এত তীব্র গন্ধ হয়, এই তীব্র পাতাটা তার নাকের সামনে এসে এরকম করলো, তো নাকের সামনে যখন গন্ধটা শোকালো তখন তার এরকম করে হুঁশ আসে। সেটা এরকম করে উঠে বসে হাত পা এরকম করে ছুটতে থাকে, কোথায় আমি, কি হলো, কোথায়, কারা তোরা, এরকম বলতে থাকে। সবাই তাকে শান্ত করে যে তুমি বাড়িতেই রয়েছো, আমরা সবাই তোমাকে ওখান থেকে তুলে নিয়ে এসেছি, এবার কি হয়েছিল আমাদের একটু বলো, এনাও জল খাও, শান্ত হও, আমরা তোমার সবাই বাড়িরই লোক, সব গ্রামবাসী সবাই রয়েছে, তাদের কাছেই রয়েছো, কোনো ভয় নেই, কি হয়েছে তুমি একটু এবার আমাদেরকে বলো। সো দাদু তখন ওই ঘটনাটি পুরো বলল, যে আমি ওরকম ভয়ঙ্কর ভৈরবকে নৃত্য করতে গেছি, আরেকটু হলে আমাকে মেরেই ফেলতো, আমার খুব ভুল হয়ে গেছে, আমি জীবনেও আর ওখানে যাব না, আমার মানে মরেই যেতাম, এত ভয়ঙ্কর সেই দৃশ্য, কি ক্ষুদ্র তারা, আর তাদের যা রূপ আমি দেখেছি, আমি জীবনেও আর বলতে পারবো না, এইসব বলে। তখন গ্রামের লোকরা ঠিক করে যে না, হয়তো আমাদেরই ভুল, এত বছর ধরে ওই মন্দিরটা ওখানে রয়েছে, ভেঙে ঠেঙে গেছে, হয়তো ভৈরবী মানে মা কালী আর এখানে মহাদেব, দেবাদিদেব মহাদেব হয়তো পুজো পেতে চায়, আমাদেরই ভুল, হয়তো আমরা হচ্ছে এই মন্দিরটাকে পুজো দিতে পারি না, মন্দিরটাকে সংস্কার করছি না, হয়তো দেবী মা আর মহাদেব পুজো পেতে চায়, সেই জন্যই হচ্ছে তারা এরকম করে রোজ রাতে তাণ্ডব নৃত্য করেন, হয়তো মন্দিরটা ঠিকঠাক করলে তাদের এগুলো সবকিছু বন্ধ হবে, আর হচ্ছে গ্রামটা অনেক সুরক্ষায় থাকবে, তারাই রক্ষা করবে গ্রামের সকল বাসীকে। এই ভেবে গ্রামবাসীরা ঠিক করে যে ওই মন্দির যেটা ছিল, মানে যে মন্দিরটির কথা বললাম ডাকাতকালীর মন্দির, ওই মন্দিরটা পুনরায় নির্মিত হবে এবং পুনরায় সংস্কার হবে, এবং ভৈরবের যে মূর্তি ছিল সেই মূর্তি দুটোকেও পুনরায় নির্মাণ করা হবে, মাটির মূর্তি, কিন্তু পুনরায় সংস্কার করে মন্দিরটাকে সুন্দর করে বানিয়ে ওই ভৈরবের মূর্তিও নির্মাণ করা হবে এবং পুজো দেওয়া শুরু হবে। যেমন কথা সেরকম কাজ, কিছুদিনের মধ্যে এই জায়গাটা জঙ্গল টঙ্গল একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা যাতায়াতের পথ, জঙ্গলের ভেতর দিয়ে তো একটা যাতায়াতের পথ বানিয়ে মন্দিরটাকে সংস্কার করে ভৈরব এবং ভৈরবীর মাকে আর বাবাকে প্রতিষ্ঠা করা হলো মন্দিরে। প্রতিদিন পুজো শুরু হলো, জলেরও কোনো অসুবিধা হয়নি, কারণ যেহেতু পাশেই ছিল নদী, বললাম তো একটা পাশেই বড় নদী ছিল। ঘটনা এভাবে চলতে থাকে, গ্রামের লোকরা পুজো দেয় মন্দিরে, কিন্তু মন্দিরে পুজো দেওয়া শুরু হওয়ার পর থেকে ওই ভৈরবীর নৃত্য বা ওরকম তাণ্ডব আওয়াজ বা ঝুমুরের আওয়াজ, নুকুরের আওয়াজ, এসব কোনোদিন আর শোনা যায়নি। ঘটনা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু এখন থেকে শুরু হবে আসল ঘটনা। এইভাবে মন্দিরে পুজো হচ্ছে, 4-5 বছর চলতে থাকে, কাজ করছে পিসির যিনি দাদু ছিলেন তিনি কাজ করছে, ঠিক আছে, ঠিক 3 বছর বা 4 বছরের মাথায় তার মধ্যে কিছু চেঞ্জেস আসতে থাকে। চেঞ্জেস ইন দ্য সেন্স, সে না সবকিছু এরকম ভুলতে থাকে, হাবাভাবে একদিকে এরকম করে তাকিয়ে থাকে, কেউ কিছু ছাড়া দিলে পরে এরকম করে এই ডাকিস না তো, এরকম করছিস কেন, এরকম করতে থাকে, খ্যাপা যেরকম পাগল টাইপের হতে থাকে, মানে খ্যাপা, পাগল না ঠিক খ্যাপা হতে থাকে, মাথার মধ্যে সবকিছু ভুলতে থাকে, সংসারে তার মন নেই, খায় দায় ভাত নিয়ে এরকম বসে থাকে। আগেকার দিনে মাটির পাত্রেই তো দেওয়া হতো ভাত নিয়ে, মাটির পাত্র, কলা পাতা এসবে তো খাওয়া হতো, এরকম করে বসে থাকে আর ভাত না এরকম করে নাড়াতে থাকে, কি এরকম করতে, কাউকে কিছু চিনতে পারে না, কাজের থেকে মন উঠে যায়, কাউকে কিছু চিনতে পারে না, কেউ কিছু বললে মারতে আসে তাকে, খ্যাপা টাইপের হয়ে যায়। কিছুদিনের মধ্যে আরেকটা বড় চেঞ্জেস দেখা দিল, এটি হচ্ছে মারাত্মক চেঞ্জেসের মধ্যে কি, তার মাথায় যে চুল ছিল না, মাথায় যে চুল কিছুদিনের মধ্যে ধীরে 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 জটায় পরিণত হলো, এবং তিনি এখন, এতদিন বাড়িতে আসতে ঠিকঠাক ছিল, ভুলে যাচ্ছিল, ঠিকঠাক ছিল, এখন তিনি বাড়িতে আসেন না। তাকে দেখা যেত কোথায়, তাকে দেখা যেত সেই জঙ্গলে যেখানে তিনি অজ্ঞান হয়েছিলেন, ওই মন্দিরের সামনে যে জঙ্গলটা ছিল ওই জঙ্গলে গিয়ে তিনি বসে রয়েছেন, বাড়িতে আসে না, কেউ কিছু ডাকলে পরে ইট পাটকেল মারে এরকম করে, তাদেরকে মানে হচ্ছে গালিগালাজ করে তাড়িয়ে দেয় ওখান থেকে, এরকম করে ইট পাটকেল মারে, জ্বালাস না তো এরকম বসে, কেউ আর যায় না, সবাই ছেড়ে দেয়, বাড়ির লোক কান্নাকাটি করে, তার স্ত্রী কান্নাকাটি করে, কাউকে কিছু চেনেই না, সবাইকে দূর দূর করে যায়, এরকম করে চলে যা রোম করে তিনি বসে থাকে চম্পলে, বসে এরকম করে ধ্যান করতে থাকে। ঠিক আছে, এইভাবে চলতে থাকলো, বাড়ির লোকরা মেনে নিয়েছে হয়তো বাবা এখন হচ্ছে বাবার মধ্যে নেই, বা আমার স্বামী যিনি ছিলেন তিনি হয়তো নেই এখন, মানে তার স্ত্রী, তিনি ভাবছেন যে তিনি হয়তো সাধক মার্কে যেতে চান, বা হয়তো সাধনায় পথে চলে যেতে চান, তাই হয়তো এরকম করছে, সাধনা করতে লাগলো। ধীরে 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 তার মাথার যে চুল বড় জটায় পরিণত হলো, কোমর অব্দি তার জটা ছেয়ে গেছে, পরনে কিচ্ছু নেই, খালি গা, পুরো ওরকম চুল, শুধু পরনে একটা ছোটখাটো ধুতি, আর কিচ্ছু না, সাদা ধুতি একটা ওরকম করে পরে ধীরে ধীরে
এইভাবে চলতে থাকবো তো মাসে একবার করে তিনি সারাদিন ওই জঙ্গলে পড়ে থাকতেন। খাওয়া দাওয়ার তো কোনো নাম নেই। মাসে একদিন করে তিনি হচ্ছে ওই জঙ্গল থেকে বেরিয়ে আসতেন, বেরিয়ে এসে বাড়িতে আসতেন নিজেদের বাড়িতে। আর বাড়ি তো মাটির বাড়ি, প্রত্যেকটা আগেকার দিনে গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে হচ্ছে বড় উঠোন থাকতো। তো উঠোনের সামনে এসে তিনি না হাঁ পড়ে এরকম করে দাঁড়িয়ে থাকতেন আর দেখতেন, বাড়িটার দিকে তাকিয়ে থাকতেন। তখন তার স্ত্রী যিনি ছিলেন, স্ত্রী বৌমা, মানে ছেলেরও তো তখন বিয়ে হয়ে যায়, বৌমা যিনি ছিলেন তারা বেরিয়ে এসে দেখতেন যে এরকম বাবা এসে ওরকমভাবে তাকিয়ে রয়েছেন। তার স্ত্রী জানতেন যে যিনি ছিলেন, দাদু যিনি ছিলেন, তার স্ত্রী জানতেন যে তার স্বামী আর তার স্বামীর মধ্যে নেই, সে তো এখন সাধকের দিকে এগিয়ে গেছেন। তখন তার স্ত্রী এরকম করে বলেন যে কিছু খাবেন? তখন বলেন তখন স্ত্রী বলে ঠিক আছে বাবা আপনি দাঁড়ান, তার স্ত্রীও তাকে সম্মান দিয়ে এরকম বাবা বলেই ডাকেন, ঠিক আছে বাবা আপনি একটু দাঁড়ান, আমি এখনই খাবার নিয়ে আসছি। তারপরে কিছু কলা পাতা এরকম করে সিদ্ধ ভাত একে নিয়ে আসেন, উনি খেয়ে দিয়ে আবার চলে যায়, ওই জঙ্গলে চলে যায়। এইভাবে মাসে একবার দুবার করে তিনি আসতেন, খেতেন যেতেন, আবার জঙ্গলে চলে, কাউকে কিছু না কথা বলতে না, শুধু এরকম করে চলে যেতেন। চলতে থাকে এইভাবে। কিছুদিনের মধ্যে আরেকটা বিরাট পরিবর্তন আসতো, এবং এই পরিবর্তনটা দেখে সমস্ত গ্রামবাসী, তাদের ফ্যামিলির লোক যারা ছিলেন, ওই দাদুর পরিবারের লোক, সবাই প্রায় ভয়ে ভয়ে কি বলবো, তাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। ওই পথটা যেটা করেছিল গ্রামবাসীরা ওই মন্দিরে যাওয়ার জন্য, মন্দিরে তো নিয়মিত পুজো হচ্ছে, এখন সকালবেলা পুজো হয়, ওই পথ দিয়ে গ্রামবাসী হচ্ছে ধীরে ধীরে যায় পুজো দেয়া। আর হচ্ছে ওই জঙ্গলের মধ্যেই যাওয়ার সময় ওই দাদুকে দেখে যায় যে ঠিকঠাক আছে কিনা, বাঘ থাক কেউ কিছু খেয়ে ফেললো কিনা। আগেই বললাম তোমাদেরকে হায়না যন্ত্রণার উৎপাত ছিল, যে ঠিকঠাক আছে কিনা, একেই তো পাগল টাইপের হয়ে গেছে। সব গ্রামবাসীরা খেয়াল করে যে দাদু তো ধ্যান করছে এরকম করে, কিন্তু দাদুর যে জটা ছিল, হাত পা রোগা ফিলফিলে হয়ে গেছে, ঠিক আছে, ওই একবেলা খেয়ে, মাসে একবার খেয়ে, কিন্তু তার সারা গায়ের মধ্যে না সব বিষধর সাপ যেগুলো আছে, জঙ্গলের বিষধর সাপ, সেই সাপরা বাসা বেঁধেছে ইন দ্য সেন্স গলার মধ্যে বিষধর সাপ প্যাঁচিয়ে, মাথার জটায় সাপ প্যাঁচিয়ে, হাতে সাপ প্যাঁচিয়ে, কোমরে সাপ প্যাঁচিয়ে, পায়ের মধ্যে সাপ এরকম করে প্যাঁচিয়ে ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে। সবাই দেখেও এইসব দেখে ভয় পেয়ে গেছে, যে কী হলো, কোনো ক্ষতি করছে না সাপগুলো, তার থেকে কোনো ক্ষতি করছে না, তাকে ছোবল মারছে না, কিচ্ছু না। সবাই মিলে এরকম করে দেখছে যে সাপগুলো এরকম করে ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে, সব গলায়, মাথায়, জটায়, হাতে, পায়ে, সব জায়গায়, সমস্ত এক একটা বিষধর সাপ। ওই দেখে সবাই হচ্ছে তাড়াতাড়ি খোঁজ দেয় যে তোমাদের ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসো বাড়িতে, ওনার দেখো সারা গায়ে হচ্ছে সাপটা বিষধর সাপ হচ্ছে এরকম জড়িয়ে রয়েছে, কখন কি ছোবল দিয়ে মরে যাবে। সাথে সাথে সবাই শুনে ছেলে মেয়ে সবাই দৌড়ে যায় যে দেখি কি হলো বাবার, আমার কি হলো। ওনার বউ স্ত্রীও যে ছিল তিনিও দৌড়েছে যে কি হলো, গিয়ে দেখে ওরকম করে ধ্যানে মগ্ন, আর ওরকম করে সাপ জড়িয়ে রয়েছে। বা কেউ তো সামনে যেতে পারছে না, যদি কেউ সামনে যেতে চায় ছোবল মারছে, সাপগুলো এরকম ছোবল মারছে। ওই দেখে সবাই বলছে এটা কি করবো, আমরা তো কিছু করার নেই এখন, এরকম ভাবে রয়েছে, ফাঁক তাহলে এরকম ভাবে সাধনা করুক, যখন সাপগুলো যাওয়ার ইচ্ছা হবে অটোমেটিক তারা চলে যাবে, ওনার তো কিছু ক্ষতি করছে না, গ্রামের লোক আর হচ্ছে তার বাড়ির লোক, এই বলে ওখান থেকে চলে আসে। এই ঘটনার প্রায় মাসখানেক যায়, মাসে একটা দিন, তারপরে তিনি আসেন বাড়িতে। বাড়িতে যখন আসেন তিনি দেখে না সবাই বাড়ির লোক অবাক হয়ে যায়। তিনি কিন্তু বাড়ির ভেতর ঢোকে না, উঠোনে এরকম করে একটা হাতে লাঠি নিয়ে এরকম করে তাকিয়ে থাকে। ধুতিটাও পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ঝোপঝাড়ে বসতেন তিনি, পুরনো হয়ে নোংরা হয়ে ছিঁড়ে গেছে, মাথা ভর্তি জটা, কোনো সানটান নেই, কিন্তু ওই সাপ সমেত সবকিছু নিয়ে চলে এসেছে বাড়ির মধ্যে, এরকম করে তাকিয়ে রয়েছে, হাতে লাঠিটা নিয়ে, মাথায় জটার মধ্যে সাপগুলো এরকম করে খরা তুলে দাঁড়িয়ে রয়েছে, কিলবিল করছে সাপগুলো, এখান দিয়ে যাচ্ছে ওখান দিয়ে যাচ্ছে, হাতের পায়ে যাচ্ছে, কেউ পায়ের ওপর দিয়ে উঠছে, তার গা থেকে কেউ সরছে না, গায়ের মধ্যেই রয়েছে, সব এরকম করে কিলবিল করছে সাপগুলো। ওই দেখে তার বাড়ির লোক যা ভয় পেয়ে গেছে, জীবনে ওরকম দৃশ্য দেখেনি। ওনাকে দেখে ওরকম অবস্থায় সবকিছু দেখে, ওই হাতে লাঠি নিয়ে, পরনে খাটো আর ওরকম রোগা ফেলেছে, এদিকে সাপ জড়িয়ে রয়েছে, সব গ্রামবাসী জড়ো হয়ে যায় চারিদিক থেকে। তার স্ত্রী যিনি ছিলেন, কিন্তু প্রথম থেকে ওনাকে খাবার দিতেন, তিনি বলছেন যে বাবা আপনি কি খাবেন কিছু, প্রত্যেকবার কিন্তু আসলে তিনি এক কথাই বলেন, প্রথমে বাবা বাবা বলে সম্মান নেয় তাকে, তারপরে বলে আপনি কি খাবেন কিছু, বলে তার মুখ থেকে ততদিন কথা বেরোতো না। তার স্ত্রী তখন বলে যে ঠিক আছে আপনি একটু দাঁড়ান বা বসুন, উঠোনে বসুন, আমি এখনই খাবার নিয়ে আসছি। যেই খাবার নিয়ে এসে পেছনে করে যেই খাবার আনতে হবে, তখনই পেছন দিক দিয়ে যে এতদিন কোনো কথা বলতো না সেরকম করে বলছে দাঁড়া। সবাই না শুনে অবাক হয়ে গেছে, যার মুখে এতদিন কথা বেরোতো না, 3-4 বছর হয়ে গেছে এরকম ধ্যান সাধনা করছে, পাগল টাইপের হয়ে গেছে, তার মুখে এখন কথা বেরিয়েছে দাঁড়া। তার বউ কিন্তু এরকম ভাবে দাঁড়িয়ে গেছে। সে বলছে শুধু কি আমারই খাইতে দিবি, শুধু কি আমার জন্যই খাবার নিয়ে আসবি, আমার যে পোলাপানগুলো রয়েছে এদেরকে কে খাইতে দিব,
এরা কি অভুক্ত থাকে? আমি না হয় খায়া ফেললা, কিন্তু এদেরকে কে খাওয়াবে? এরা কি অভুক্ত থাকিবে? তুই এক কাম কর, তুই আমার খাবার নিয়ে আয়, আর তার সাথে একটা বাটির মধ্যে দুধ কলা মাকে ভালো করে চটকিয়া মাইখা ওটারে নিয়ে আয়। এই বলে সবাই অবাক হয়ে গেছে, দুধ কলা তাদেরকে খাওয়াবে? দুধ কলা মানে ইন দ্য সেন্স ওই সাপগুলোকে ওই দুধ কলা খাওয়াবে আর নিজে উনি খাবার খাবে। যেমন কথা সেরকম কাজ। তার বউ বলে ঠিক আছে ঠিক আছে, তার বউ ভয় পেয়ে গেছে, বলে ঠিক আছে ঠিক আছে, আপনি একটু বসুন, আমি নিয়ে আসছি। গ্রামের লোকরা সবাই দেখছে, চারিদিকে এরকম জড়ো হয়ে দেখছে। আর সেই বাবাটা এরকম মানে সেই দাদুর লাঠি হাতে তো সারা গায়ে সাপ জড়ানো, ওরকম জটা এরকম করে মাথা নিচু করে এরকম করে গ্রামবাসীর দিকে ঘুরে দেখছে, এরকম করে তাকাচ্ছে। ওই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে গেছে, সাপ ঠাপ জড়ানো এরকম ভাবে দেখছে চারিদিকে। তিনি বসেছে, তার বউ বেরিয়ে এসছে, একটা কলা পাতার মধ্যে ওরকম সিদ্ধ ভাত আর হয়তো আলু ভাজা ঠেলু ভাজা কিছু ছিল ওইটা। আর হচ্ছে তোমার যেহেতু বললাম তোমাদের হচ্ছে এই গরু ছিল এই বাড়িতে, সেজন্য দুধ তো থাকবেই। গরুর দুধের মধ্যে কলা দিয়ে ভালো করে চটকে একটা মাটির ভাঁড়ের মধ্যে নিয়ে এসছে। এবার তার বউ না সামনে যেতে পারছে না, সামনে যাবে কি করে? তার ওরকম একটা দৃশ্য, ওরকম ভয়ঙ্কর একটা দৃশ্য, সাপপুর এরকম কণা তুলে দাঁড়িয়ে রয়েছে, সামনে যেতে পারছে না। পিসির দাদু যিনি ছিলেন তিনি বললেন, ভয় নাই, কাছে আয়। সে না কাছে আসতে পারছে না ভয়ে, সাপগুলো দেখে তাকে দেখে এত ভয় লাগছে। সে কি করলো, এই কলা পাতাটা আর একটু মাকে ভাড়ে যেটা দুধ কলা এনেছিল একটু সামনের দিকে রেখে চলে আসে, পেছন দিকে চলে ওই বাড়ির সামনেটা এরকম করে বসে থাকে। সে এরকম করে খাওয়াটা টেনে নিল, কলা মাথাটা এরকম করে টেনে নেয় আর বাটিটা এরকম করে টেনে নেয় কাছে। এবার খাওয়া শুরু করলো, আর পাশে হচ্ছে এই দুধ কলার বাটিটা রেখে দেয়। সারা গায়ে যে সাপ জড়ানো ছিল, সেই সাপগুলো নামলো, নেমে সবাই মিলে ওই বাটির মধ্যে দুধ কলা যেটা ছিল সবাই মিলে ওই দুধ কলাটা খেতে লাগলো, আর তিনি এরকম করে খেতে লাগলেন, তীর খাওয়া খেতে লাগলেন। ওই দৃশ্য দেখে সবাই হচ্ছে মানে হাত জোর করে এরকম করে দাঁড়িয়ে রয়েছেন, আর তার বাড়ির লোক আর স্ত্রী তার বৌমা যিনি ছিলেন সবাই না এরকম করে কেঁদে ফেলেছেন। সবাই ভাবছে এ তো বলে বাবারই রূপ, এরকম দৃশ্য তিনি খাচ্ছেন আমাদের বাড়িতে। তিনি তাদের বাড়ির লোক, পরিবারের লোক তিনি জানতেন যে ইনি আর দাদু আমরা আমাদের ফ্যামিলির কেউ নেই, ইনি একজন বড় মাপের সাধকে পরিণত হয়েছেন, আর হয়তো তিনি বলে বাবারই কিছু একটা অংশ, বলে বাবার কিছু একটা অংশ হয়তো তার মধ্যে এসেছে বা পেয়েছে তিনি। কিছুক্ষণের মধ্যে সব গ্রামবাসীরা অবাক হয়ে এরকম করে হাত জোর করে চেঁচিয়ে উঠলে, কয়েকজন গ্রামবাসী চেঁচিয়ে উঠলে, জয় বাবা খ্যাপা শিবের জয়, জয় বাবা খ্যাপা শিবের জয়। এরকম করতে করতে ওনার ধ্বনিতে, কয়েকজন গ্রামবাসী ধ্বনিতে সব গ্রামবাসী এবার চেঁচিয়ে উঠলো, জয় বাবা খ্যাপা শিবের জয়, জয় বাবা খ্যাপা শিবের জয়। এই করতে 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 ওনার নাম হলো খ্যাপা শিব। ওনার বউ যিনি ছিলেন উনি বউ বলছে যে বাবা আপনার কি একটু ভাত লাগবে, তাহলে দেবো? বলছে দিবি, দে তাহলে, ভালোই তো লাগছে খেতে, দে। আবার একটু ভাত দিল, ভাত মেখে খেলো, ভাত মেখে খেয়ে তারপরে হচ্ছে উঠোন থেকে উঠলো, রাত্রি নিয়ে এরকম করে উঠলো। সাপগুলো ততক্ষণে খাওয়া দাওয়া শেষে আবার জড়িয়ে পড়ে উঠে এরকম হয়েছে, ঈশ্বর তোদের মঙ্গল করো, যাই আজকের মতো ফিরে যাই, আবার আসবো, এরকম করে চলে গেল। আর তখন থেকে ওনার নাম হয় হচ্ছে খ্যাপা শিব। এরকম ভাবে চলতে থাকে। ওইদিকে ভৈরবীর মন্দিরে পুজো হচ্ছে, এদিকে হচ্ছে খ্যাপা শিব ওরকম ধ্যানে হচ্ছে সাধনা করতে থাকেন, এইভাবে চলতে থাকে। কিন্তু এবার তার বাড়ির লোকরা বুঝতে পারে যে 2 মাসে একবার বা মাসে একবার কোন দিন হচ্ছে খ্যাপা শিব বাবা আসবে তাদের বাড়িতে, মানে সেই খ্যাপা শিব আসবেন। এখানে দাদু মানে খ্যাপা শিবে পরিণত হয়েছেন, গ্রামের সকলে তাকে খ্যাপা শিবই বলেন, এবং তিনি তার গ্রামের বাসী বলেন যে খ্যাপা শিব সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করবে। যেদিন তিনি আসতেন, মানে বাড়িতে যেদিন হচ্ছে একবার খেতে আসতেন, তার বাড়ির লোকেরা চন্দন বেঁধে সুন্দর করে তাকে সাজিয়ে একটা চন্দনের টিপ পরিয়ে, একটা হচ্ছে নীলকণ্ঠ বা আকন্দ ফুলের মালা যেগুলো থাকতো সেই মালা আগে পরিয়ে নিত, পরিয়ে নিয়ে দূর থেকেই পড়াতো, ওরকমভাবেই পড়াতো, সাপগুলো কোনো কিছু ক্ষতি করতো না বাড়ির লোকে, ওরকমভাবে পড়াতো। পরিয়ে তারপরে হচ্ছে ওরকম ভোগ সাজিয়ে দিত। ভোগ সাজিয়ে মানে ওই নিরামিষ ভোগ, ওই দুধ কলা সাপেদের জন্য, আর হচ্ছে তার জন্য ওই সিদ্ধ চাল ভাত, তোমার হচ্ছে চিড়ে মুড়ি, দই চিড়ে এইসব দিয়ে খেত। খেয়ে তিনি আশীর্বাদ করে চলে যেতেন। আর যখন তিনি আসতেন মাসে একবার বা 2 মাসে একবার করে, যখন ওই খ্যাপা শিব বাবা তার বাড়িতে খেতে আসতেন, তখন গ্রামবাসীরা হচ্ছে চারিদিকে জড়ো হয়ে যায়। গ্রামবাসী জড়ো হয়ে খাওয়া দাওয়া শেষের পরে তিনি উঠোনে কিছুক্ষণের জন্য বসতে, জিরাতে। তখন গ্রামবাসীরা তাদের নানা রকম সমস্যার কথা তার কাছে এসে বলতে, যে বাবা আমার আজকে এই হয়েছে, বাবা আজকে আমার এই ব্যবসায় লস হচ্ছে, বাবা আজকে আমার ছেলেটার শরীর খারাপ, কী করলে ভালো হবে। এবং তিনি সবার মাথায় হাত রেখে এরকম করে সমস্যার সমাধান বলে দিতেন, যে যা তোর এই করলে ভালো হবে, এটা করবি না, ওইটা করবি না, এখানে যাবি না, এরকম করে সমস্ত সমস্যা সমাধান করতে। আর গ্রামবাসীরা সমস্যার সমাধানও হতো তখন।
এই করে চলতে থাকে। গ্রামবাসীরা তাকে খুবই শ্রদ্ধা করত। এতদিন যারা তাকে পাগল বলতেন, মানে মাঝখানে তো পাগল টাইপের হয়ে গেছিল, এবার গ্রামবাসীরা তাকে খুবই শ্রদ্ধা করতে থাকেন যে না, খ্যাপাশির যতদিন আছে আমাদের কোনো কিছু অসুবিধা হবে না। প্রত্যেক মাসে তিনি বা মাসে 2বার করে আসতেন, খেতেন, তখন সমস্ত গ্রামবাসীরা তাদের প্রবলেমসগুলোর কথা নিয়ে আসতেন এবং তিনি সমাধান করে দিতেন। এরপরে তিনি ওই জঙ্গলে চলে গিয়ে আবার ধ্যানে মগ্ন হয়ে যেতেন। ধ্যানে যখন মগ্ন হয়ে যেতেন তখন ডাকলেও তিনি কাউকে শুনতেন না, কিছু করতেন না, তিনি ওরকম ধ্যানে মগ্ন। আর তার সাপ, সারা গায়ে সাপ ওরকম জড়িয়ে যেত না, সাপগুলো ওরকমভাবেই জড়িয়ে থাকতো। এইভাবে খ্যাপাশিবের ঘটনা। খ্যাপাশিব সাধনা করছে, 2 মাসে একবার খেতে আসছে, সবকিছু হচ্ছে। ওইদিকে ভৈরবীর মন্দিরে পুজোও চলছে, নিত্য পুজো রেগুলার হচ্ছে, সকালবেলা সবাই আসছে, পুজো দিচ্ছে, সবকিছু করছে, ঠিক আছে, চলছে এভাবে। এইদিকে খ্যাপাশিবের ঘরে বললাম যেহেতু তার 2 ছেলে মেয়ে ছিল, 2 ছেলে 1 মেয়ে যেহেতু ছিল, তার ঘরে ছোট ছেলে যিনি ছিলেন, মানে খ্যাপাশিবের ছোট ছেলে যিনি ছিলেন, সেই ছোট ছেলের ঘরে, মানে তার ছোট ছেলের ঘরে নাতনি হয়, মানে সেই খ্যাপাশিবের নাতনি হয়। তিনি নাতনিকে দেখতেও আসেন, মানে ওই 2 মাসে একবার যখন খেতে আসেন তখনই সবাই মিলে তার নাতনিকে দেখায়, এই যে বাবা তো আপনার নাতনি দেখুন কেমন হয়েছে, আপনার মতোই দেখতে হয়েছে, ভালো কথা। তিনিও খুব প্রসন্ন, মাথায় হাত দিয়ে এরকম আশীর্বাদ করে। এই করে করে 3-4 বছর চলে যায়, আরও 3-4 বছর কেটে যায়। নাতনি ধীরে ধীরে বড় হয়। 3-4 বছর চলার পরে তার যে নাতনি ছিল, সেই নাতনি হচ্ছে গুরুতর অসুখে আক্রান্ত হয়। এবার এমনও অসুখ ভয়াবহ যে কেউ কিছু বুঝতে পারছিল না যে অসুখটা কি, জিনিসটা কি। জ্বর আসছে, কমছে, সাথে পেট খারাপ, মাথা যন্ত্রণা, মরার মতো মাঝে মাঝে শুয়ে থাকে, মাঝে মাঝে এরকম হাঁ করে থাকে, এরকম ছটফট করছে, এরকম টাইপের অসুখ। কত চিকিৎসা, বৈদ্য, সবকিছু ভেষজ উপায় চিকিৎসা করা হলো। আর আগেকার দিনে তো আমাদের মতো এরকম ভালো ডাক্তার বা ভালো চিকিৎসা ব্যবস্থা কিছু ছিল না। তো আগেকার দিনে যেরকম ভেষজ উপায়, গাছের শেকড় বাকড়, মূল, এসব দিয়েই চিকিৎসা হতো, মাটি, এসব দিয়ে চিকিৎসা হতো। কিছু করেই কিছু হচ্ছে না। সেই মেয়ে দিনে দিনে হচ্ছে ওরকম অসুখ পড়েই রয়েছে, সবাই কান্নাকাটি, চিন্তা ভাবনা। আর তার মধ্যে হচ্ছে 2 মাস ধরে খ্যাপাশিব আসেও নি, ওই জঙ্গলে ধ্যান করছে, ওই রকম পড়ে রয়েছে। মেয়ে না এরকম ঠ্যাংরা কাঠির মতো শুকিয়ে যায়, এরকম কিলপিলা হয়ে যায়, আর বিছানায় এক সময় বিছানায় শুয়ে পড়ে। মানে ওই দাদুর যে নাতনি, ছোট নাতনি জেনে হয়েছে, ছোট ছেলের ঘরের মেয়ে, সে না এরকম করে শুয়ে পড়ে। সবাই কান্নাকাটি যে একে কি বাঁচাতে পারবো না, যে উনি তো আসছে না, যে তাহলে আমরা যাই খ্যাপাশিবের কাছে যাই, তোর বাবার কাছে যাই। মানে তার স্ত্রী বললো, মানে নাতনি উমা যিনি ছিলেন, উনি বললো যে ওকে তাহলে ওর দাদুর কাছে নিয়ে যায়। নিয়ে গেল সবাই মিলে, এরকম করে করে ধরাধরি করে নিয়ে গেল। গিয়ে দেখে খ্যাপাশিব ওরকম ধ্যানে মুখ, সারা গায়ে সাপ জড়িয়ে ওরকম করে ধ্যানে মগ্ন। নাতনিকে সামনে নিয়ে বসলো, বসে বলছে যে বাবা তাড়াতাড়ি চোখ খুলুন, আপনার নাতনির এই অবস্থা, আপনি যদি না দেখেন তাহলে কি হবে, দেখুন আপনার নাতনি এই অবস্থা। বলছে বারবার, কিছুতেই চোখ খুলছে না, তিনি ধ্যানে মগ্ন এরকম করে। সবাই কান্নাকাটি করছে, তার স্ত্রী, বউ, ছেলে মেয়ে সবাই কান্নাকাটি করছে, কিছুতেই শুনছে না কথা, চোখ খুলছেই না, এরকম করে ধ্যানে মগ্ন। সাপগুলো কিন্তু জড়িয়ে রয়েছে তখন, ধ্যানে মগ্ন। এবার কি হয়, কতক্ষণ তারা ডাকবে। এক সময় ডাকতে ডাকতে তারা দেখেন যে যে মেয়ে তাদের, মানে নাতনি, তার নাতনি যে এতক্ষণ নাড়াচাড়া করছিল না, সেই নাড়াচাড়াটাও বন্ধ হয়ে যায়। এতক্ষণ যে ছটপট করছে, ছটপটটা বন্ধ হয়ে নিস্তেজ হয়ে পড়ে যায়, শুধু নিঃশ্বাসটাই চলে, আর বাকি মরার মতো শুয়ে রয়েছে নিস্তেজ। পুরো কোনো ঘুষ নেই, জ্ঞান নেই, কিছু নেই, নিস্তেজ মরার মতো হয়ে শুয়ে রয়েছে, শুধু নিঃশ্বাসটাই চলছে। সবাই এবার কান্নাকাটি করে, তাও চোখ খোলে না। তখন বলে কি করব, সন্ধে হতে যায়, তাহলে এক কাজ করি, খ্যাপাশিবের কাছেই রেখে যাই, ওর দাদুই যা করার করবে। এবার কি করে, নাতনিকে ওই খ্যাপাশিবের সামনে রেখে ফেলে দিয়ে সবাই চলে যায়, কাঁদতে কাঁদতে সবাই চলে যায়, যা করার দাদুই করবে। আমরা তো আর, আমাদের তো আর উপায় নেই, আমরা তো অনেক কিছু করলাম, আমরা তো আর বাঁচাতে পারলাম না মেয়েকে এরকম ভাবে, ও তো নিস্তেজই হয়ে রয়েছে, কি করব, কাকে দেখাবো, কোথায় যাব। চলে যায় ওরকম ভাবে, চলে কাঁদতে কাঁদতে চলে যায়, যদি দাদু কিছু করতে পারে। একটা সময় গিয়ে রাতের দিকে ওই দাদুর ধ্যান ভঙ্গ হয়। চোখ খুলে সে প্রথমেই দেখে যে তার সামনে ওরকম করে নাতনিকে শুয়ে রেখে সবাই চলে গেছে। সে অবাক হয়ে যায়। আর তার গায়ে যে সাপগুলো ছিল জড়ানো, কিছু কিছু সাপ তার নাতনির শরীরেও জড়িয়ে এরকম করে কণা তুলে রয়েছে, যাতে কোনো হিংস্র, আর সাপগুলো তাকে প্রোটেক্ট করছে, তার নাতনি গায়ে জড়িয়ে এরকম করে প্রোটেক্ট করছে, যাতে কোনো হিংস্র জীবজন্তু, শিয়াল বা হায়না ওই সামনে এগোতে না পারে। আর সাপের তো প্রচুর বিষ, বললাম বিষধর সাপ, নাতনি সারা শরীরে জড়িয়ে এরকম করে কণা তুলে রয়েছে। খ্যাপাশিব এরকম ভাবে তুলে মাথার এরকম করে গালে হাত দিয়ে পড়ো, কি কি হলো হঠাৎ করে, গায়ে দেখছে এরকম পরে শরীর খারাপ, অজ্ঞান হয়ে নিস্তেজের মতো পড়ে রয়েছে। সে অবাক হয়ে গেছে, সে না মন্ত্র, তখন যে এতদিন তো অভিজ্ঞতা, সে তো সাধুতে পরিণত হয়েছে, মন্ত্রতন্ত্র উচ্চারণ শুরু করলো, জোরে জোরে মন্ত্র শুরু করলো, ভৈরবী মন্ত্র, নানা রকমের যেসব মন্ত্র সব উচ্চারণ শুরু করলো। কিছুতেই হুঁশ আসছে না, মন্ত্র পড়েই যাচ্ছে, তাও নাতেই হুঁশ আসছে না, এরকম করে চোখ বন্ধ করে পড়ছে, হুঁশ আসছে না। এক সময় এসছে, তার না এরকম করে মাথা হচ্ছে, এরকম করে গরম হয়ে যায়। সে বলে, রাগের চড়ে সে বলে,
এতদিন ধরে আমি সাধনা করলাম, আমার মন্ত্র বিফলে গেল, আমার নাতনি হুঁশ আসছে না, আমি আনতে পারছি না, আমার শক্তির কোনো দাম নেই, এতদিন ধরে সাধনা করে আমি তাহলে কি পেলাম? সে না এরকম করে অবাক হয়ে গেছে, তার মন্ত্রে জোরই নেই কোনো, এরকম বলছে যে আমার মন্ত্রে কোনো জোর নেই, আমার সাধনার কোনো শক্তি নেই। হে ঈশ্বর, তোদের এত বড় সাহস, আমাকে কোনো শক্তি তোরা প্রদান করিসনি, শুধু শুধু আমি তোদের সাধনা করছি, এরকম বলল। এরকম বলেই তিনি ওই নাতনিকে কোলে নিয়ে ছোটে ওই মন্দিরের দিকে। মন্দির ইন দ্য সেন্স আমি একবার বলে দিই, সেই ভৈরবীর মন্দির, ডাকাতকালীর মন্দির, যেখানে ভৈরবী নৃত্য করেন, তাণ্ডব নৃত্য করতেন, ঠিক আছে, ওই মন্দিরে যা। ওই মন্দিরে গিয়ে দেখে হচ্ছে এখন তো মন্দির সংস্কার হয়েছে, সামনে প্রদীপ জ্বলছে, মানে ভৈরবী যে মূর্তি নির্মিত, মানে নতুন করে নির্মাণ করা হয়েছিল, তাদের সামনে একটা প্রদীপ জ্বলছে, আর সেই প্রদীপের আলোতেই ভৈরবীর মুখ, মানে মা কালী আর হচ্ছে বলে আবার মুখ ভালোভাবে ফুটে উঠেছে, দেখা যাচ্ছে। সামনে গিয়ে সে রাগের চোটে ওই মন্দিরের সামনে নিয়ে নাতনিকে এরকম করে রেখে এরকম করে বলে, মাটির যে মূর্তি ছিল ভৈরবী, ওই মূর্তির দিকে আঙুল তুলে এরকম করে তাকিয়ে বলতে থাকেন, ভৈরবী, তোদের এত বড় সাহস, আজকে তুই আমার নাতনিকে আমার থেকে ছিনিয়ে নিলি, তোদের এত বড় সাহস হয় কি করে? আর আমি তোদের এত বছর ধরে সাধনা করছি, আমাকে কোনো ক্ষমতায় দিসনি যে আমি আমার ক্ষমতার দ্বারা আমার নাতনিকে জীবনদান দিতে পারলাম না? তোরা তো একই আমাকে সংসার থেকে বঞ্চিত করেছিস, সাধনার মার্গে নিয়ে গেছিস, সংসারও আমি ঠিকঠাক করতে পারলাম না, সবকিছু থেকে বঞ্চিত করেছিস, আর আজকে তোরা এই আমার নাতনিকেও হচ্ছে আমার থেকে বঞ্চিত করিনি, আমাকে কোনো ক্ষমতাই দিসনি, আর তোদের সাধনার কোনো ফলই আমি পাইনি, আমি শুধু শুধু বেকার তোদের সাধনা করেছি। আজকে তোরা সত্যিকারে প্রমাণ করে দিস তোরা মাটির মূর্তি ছাড়া আর কিছুই না, কোনো ক্ষমতাই তোদের নেই। এই সমস্ত বলছে, আঙুল তুলে মূর্তির সামনে এরকম আঙুল তুলে এরকম করে রাগের চলে এরকম করে বলছে, কাঁপতে কাঁপতে এরকম করে, মাটির মূর্তি ছাড়া তোরা কিছুই না, তোদের কোনো ক্ষমতাই নেই। তখন পরে লাস্টে বললো, আজকে আমি আমার নাতনিকে এখানে ফেলে রেখে গেলাম, যদি সত্যিকারেই তোরা থাকিস বা থেকে থাকিস, তাহলে হয় ওকে বাঁচাবি, না হয় মেরে ফেলবি, কিন্তু এরকমভাবে তর পাবি না, যে এরকমভাবে তরপা ছটফট করছে, এরকমভাবে মোড়ে অবস্থা, এরকম করবি না, এখানে ফেলে রেখে দিয়ে গেলাম, বাঁচালে বাঁচাবি, মারলে মারবি, তোরাই করবি যা করার পর। এই বলে সেই দাদু ওই মন্দির থেকে এইসব রাগারাগি করে বলে ঠলে আবার সেই জঙ্গলে গিয়ে ধ্যানে বসে পড়ে, রাগের চোটে এরকম করে ধ্যানে বসে পড়ে। আগেকার দিনে গ্রামের মানুষদের প্রচুর কুসংস্কার ছিল, আমি যেহেতু বললাম বিধবা বিবাহ যেরকম প্রচলন ছিল, ধরো কারোর বাড়িতে কেউ মারা গেছে, বাচ্চা কাচ্চা বা কিশোরী যুবতী বা কেউ হয়তো মারা গেছে, বাচ্চা কাচ্চাই বলতে গেলে 18 বছরের নিচে বা 15 বছর নিচে যদি কেউ মারা যায়, হয় ট্রিটমেন্ট করছে, মানে ভেষজ উপায়ে ট্রিটমেন্ট চলছে, বাঁচাতে পারলে তো ভালো, আর যদি তাকে না বাঁচাতে পারা যায়, মানে ওই ট্রিটমেন্ট করেও অসুখ যদি তাকে না সরানো যায়, তাহলে আগেকার দিনে মানুষ কি করতো, হয় জঙ্গলে গিয়ে ফেলে আসতো, সাপে কামড়ালে নদীতে ভাসিয়ে দিত, পাশে মাঠ আছে ওই নদীর পাড়ে রেখে দিয়ে আসতো। এরকম কুসংস্কার ছিল যে আমরা তো আর পাচ্ছি না, আমরা কি করবো, আমি এখানে চোখের সামনে মরা দেখতে পারবো না, আমি গঞ্জ ফেলে রেখে আসি, এরকম করতো আগেকার দিনের মানুষ। এগুলো ছিল আগেকার দিনে, কুসংস্কারে পুরো পরিপূর্ণ ছিল, এইসব হতো আগেকার দিনে। এরকমই ওই নাতনির ক্ষেত্রেও হয়েছিল, ওই সবাই মিলে ওরকম করে ফেলে দিয়েছিল দাদুর সামনে, যে দাদু হয়তো যদি কিছু করতে পারে, এইভাবেই ফেলে দিয়েছিল। তো দাদু যেহেতু কিছু করতে পারলো না, সে ঈশ্বরকে ওরকম গালিগালাজ করলো, মানে ভৈরবীকে, স্বয়ং ভৈরবীকে ওই রকম করে ফেলে দিয়েছে, ধ্যানে মগ্ন হয়ে যায়। পরের দিন সকালবেলা হওয়ার পরে, আগেকার দিনে গ্রামের মানুষদের স্বভাব ছিল যে সকালবেলা ওঠার, ভোরবেলা ওঠা। সেই নাতনির যিনি ঠাকুমা ছিলেন, মানে ওই খ্যাপা শিবের স্ত্রী যিনি ছিলেন, সেই স্ত্রী সকালবেলা হচ্ছে বাড়ির বাইরে এসে উঠোনে দেখেন যে তার সেই নাতনি খেলা করছে, 3-4 বছর তো বয়স, করছে কি দিয়ে, মাটির, আমি বললাম যেহেতু দাদুর ওই মাটির কাজও করতো, তারা মাটির কাজ করতো, তার ছেলেপেলেরাও মাটির কাজ করতো, ওই মাটির ছোট ছোট পুতুল, ছোট ছোট হাড়ি কলসি হয়, ওইগুলো দিয়ে নাড়াচাড়া করে খেলা করছে, দিব্যি সুস্থ রকমভাবে খেলা করছে। এই দেখে নাতনি যে ঠাকুমা ছিল, মানে খ্যাপা শিবের স্ত্রী যিনি ছিলেন, তিনি চিৎকার করে ওই নাতনিকে সামনে নিয়ে ওরকম করে জড়িয়ে ধরে। চিৎকার শুনে বাড়ির সবাই বেরিয়ে আসে, মানে ওই পিসির মা বাবা তারাও বেরিয়ে আসেন, সবাই দেখে, সবাই দৌড়ে যায়, দৌড়ে গিয়ে এরকম করে জড়িয়ে ধরে পিসিকে, সবাই কান্নাকাটি করে। সবাই ভাবতে থাকে যে খ্যাপা শিব ছাড়িয়ে দিয়েছে, খ্যাপা শিবের কৃপাতে আজ হচ্ছে নাতনিকে ফিরে পেয়েছি আমরা, চলো দাদুর কাছে যে খাবার দাবার বেশি করে নিয়ে যাব, ওই সাপগুলোদের জন্য আমরা আজকে বেশি করে দুধ কলা মাখিয়ে নিয়ে যাবো। সবাই খুশিতে এবার হচ্ছে ভোগ রান্না করছে, নিরামিষ ভোগ, ঠিক আছে, ফেনা ভাত, 4-5 রকমের ভাজা, আর হচ্ছে একটুখানি গরুর দুধের পায়েস, আর তোমার হচ্ছে দই চিড়ে, ঠিক আছে, ওইগুলো নিয়ে
খ্যাপা শিবের ওখানে গেছে। জঙ্গলের মধ্যে কিন্তু সে ওরকমভাবে ধ্যান করছে, সে কিছু জানেও না। রাতের ঘটনা ওই ফেলে আসলো, তারপর থেকে কিন্তু সে জানেও না, ধ্যান করছে। এদিকে সব বাড়ির ফ্যামিলির লোক সবাই জানে যে খ্যাপা শিবের দ্বারাই হচ্ছে নাতনি জীবন ফিরে পেয়েছে। গেছে, সবাই মিলে গাচ্ছে যে তুমি নাতনিকে ফেরত দিয়েছো, তুমি নাতনিকে জীবন দান করেছো, জয় হোক তোমার। সবাই এরকম করে বলছে, চোখ খুলছে না, ধ্যান করে যাচ্ছে। নাতনিও গেছিল তখন, নাতনি যেই বললো দাদাই, নাতনি এরকম করে দাদাই দাদাই বলতো, ঠিক আছে, নাতনি এরকম করে বললো দাদাই এরকম করে বললো, তখন না তার ধ্যান এরকম করে ভিজে যায়, এরকম করে ধরবর করে ওঠে, তার এরকম করে চোখ খুলে যায়। এরকম করে কারোর কিছু সবার দিকে এরকম করে তাকাতে থাকে, তার সামনে এরকম করে চোখ ঘুরে দেখে সামনে দেখে নাতনি এরকম করে বসে রয়েছে, হাসি মুখে এরকম করে বসে রয়েছে তার দিকে। সে দেখে হচ্ছে অবাক হয়ে যায়, কাউকে কিছু বলে না। ওই সাথে ওই যে সবাই তো নিয়েছিল কলা পাতা কোটলা করে আর হচ্ছে ভাড়ের মধ্যে সব খাবার দাবার নিয়ে এসেছিল, কাউকে কিছু না বলে হাত থেকে ছিনিয়ে নেয়। মানে সে জানতো যে এরকম করে হয়তো কিছু নিয়ে এসছে, ভোগী নিয়ে এসছে, ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে এসে দে দৌড় ওই মন্দিরে, ভৈরবের মন্দিরে দে দৌড়। কারোর দিকে কোনো কথা না, বাড়ির লোক অবাক হয়ে গেছে, তার ফ্যামিলির লোক যে কি হলো, কারোর দিকে কোনো সাথে কথা বলো না, কোথায় যাচ্ছে দৌড়ে এরকম করে হাত থেকে ভোগগুলো নিয়ে, কোথায় পাগল ঠাকুর হয়ে গেল নাকি পুরোপুরি। বাড়ির লোক তার পেছন পেছন ওই যায়, গিয়ে রাখে ওই ভৈরবীর মন্দিরে গিয়ে ভৈরবী বিশেষ করে ভৈরবীর পায়ে, মানে মা কালীর পায়ে এরকম করে জড়িয়ে কাঁদছে এরকম করে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমি খুবই পাপী, আমি বুঝতে পারিনি, আমাকে খুব ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে, সত্যি তোরা আছিস, সত্যি তোরা ব্রহ্মময়, ব্রহ্মেশ্বর, ব্রহ্মময়, এই সমস্ত বলে এরকমভাবে কাঁদতে কাঁদতে সে এবার পুরোপুরি খ্যাপা হয়ে গেছে। কাঁদতে সে এরকম করে ওই ফুলে যেগুলো এনেছে তার ভোগ, তো ভাত টাত দিয়ে সবকিছু মেখে এরকম করে মানে কালিমার ভৈরবকে খাওয়াচ্ছে, এরকম করে মুখে এরকম লাগিয়ে লাগিয়ে বলছে, দেখ মা দেখ, দেখ মা দেখ, আমি তোর জন্য হচ্ছে খাবার নিয়েছি, দেখ আমার হচ্ছে বউ এটা বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে, খুব ভালো রান্না বানায় ও, দেখ মা, সুন্দর এরকম মুখে খাওয়াচ্ছে। আর এরকম করে বলছে, দেখ মা এটা খেয়ে দেখ, খুব ভালো খেতে, খুব ভালো খেতে। ভৈরবকে এরকম দেখ বাবা দেখ, এটা খুব ভালো খেতে, খেয়ে দেখ একবার, খুব ভালো লাগবে, আর তোর তো পায়েস খেতে খুব ভালোবাসিস, খেয়ে দেখ, এরকম করে বলছে। আর এরকম করে মুখে ঠেকাচ্ছে এরকম করে। গ্রামের সবাই জড়ো হয়ে গেছে যে কি হলো, এরকম করে দেখছে যে ভোগ টোগ নিয়ে এরকম করে খাওয়াচ্ছে, এরকম করে খাওয়াচ্ছে, একবার ভৈরবী মুখে দিচ্ছে, একবার ভৈরবের মুখে দিচ্ছে, এরকম করে খাওয়াচ্ছে। আর বারবার বলছে, আমাকে ক্ষমা করে দে, আমি জীবনেও আর তোদের শক্তির কাছে আমি হেরে গেছি, সত্যি তোরা আছি ব্রহ্মেশ্বর, ব্রহ্মময়, আমাকে ক্ষমা করে দে, আমাকে নাতনি জীবন দান দেওয়ার জন্য তোদেরকে আমি কিভাবে তোদেরকে আমি অপরাধ করেছি, এই সমস্ত বলে আছে, বিড়বিড় করে নিজের মতো বলছে, হাওয়া করে কাঁদছে, আর এরকম করে খাওয়াচ্ছে, দেখ মা খেয়ে দেখ, ভালো দেখ, খেয়ে দেখ, এইসব বলে খাইয়ে দাইয়ে সে কাঁদতে সব পরিবারের লোকদের বললো ঘটনা, যে আমি করতে পারিনি, আজকে এই ব্রহ্মেশ্বর ব্রহ্মময়ী করেছে, ভৈরবীরই আমার নাতনিকে জীবনদান করেছে, এইসব বলে টলে চলে গেল সে জঙ্গলে। খাবার দাবার ওখানে খাওয়ালো, মন্দিরের মধ্যে খাবার ছিল, খেয়ে চলে গেল। ওইটা প্রসাদ হিসেবেই সবাইকে তারপরে দেওয়া হয়েছে। মন্দিরের খাবার তো পড়েছে, সে তো খেলো না, আর খাবার এরকম করে ওখানে রাখা, সে আবার জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে আবার ধ্যানে মগ্ন হয়ে গেল। এবার গ্রামের লোকেরা এই সব সমস্ত দেখে তখন সেখানে বললো, জয় বাবা ভৈরবীর জয়, জয় বাবা ভৈরবের জয়। গ্রামের লোকেরা জানতো যে তার নাতনিকে বাঁচানো সম্ভব না, কার দৌলতেই হয়েছে এরকম করে। তো এরকম করে হচ্ছে ভৈরবী মন্দির কাহিনী সারা গ্রাম জানতে পারলো। এবার তো দূর দূর থেকে গ্রামবাসীরাও এসে হচ্ছে ওখানে পুজো দিতে আরম্ভ করলো। দূর গ্রামের থেকেও খবর ছড়িয়ে পড়লো যে এখানে একজন থাকে খ্যাপাসি, ওখানে গেলে সমস্ত কিছু সমস্যার সমাধান হবে। দূর থেকে গ্রামবাসীরা তার কাছে সমস্যার সমাধান করতো, এবং তাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ভৈরবীর জন্য প্রসাদও নিয়ে আসতো, এবার খ্যাপাসিবের জন্য আলাদা করে ওই দুধ কলা চিড়ে মাখা, দই চিড়ে মাখা ওইসব নিয়ে আসতো, ভৌতক দিতে। এইভাবে চলতে থাকে। এছাড়াও তারা তো মাসে মাসে মানে একবার করে তো বাড়িতে আসতো, ওরকমভাবে বাড়িতে এসে খেতে দিত, খেয়ে দিয়ে সবাইকে আশীর্বাদ করে আবার জঙ্গলে চলে যেত, ধ্যানে মগ্ন মানে যেত। বছরের পর বছর চলতে থাকে। বছরের পর বছর চলার পরে খ্যাপাসিব একদিন হচ্ছে সমাধি রাখেন বা মারা যান, ওরকমভাবে মারা যান বা সমাধি রাখেন। তখন যেরকম বললাম তার 2 ছেলে ছিল, 2 ছেলে 1 মেয়ে ছিল। তারা ভালোভাবেই হচ্ছে কাজ সম্পূর্ণ করেন, বাবার শ্রাদ্ধ করেন, সম্পূর্ণ করেন, এবং তারা ঠিক করেন যে যেদিন হচ্ছে তার হচ্ছে ওই শ্রাদ্ধটা করা হতো, তার আসার আগে সবাই তো চন্দন দিয়ে ফুল দিয়ে তাকে পুজো করতো। সেই দিনটাই ঠিক হলো যে বছরে একবার করে, বছরে একটা দিন করে সেই বাবার পুজো দেওয়া হবে, মানে ওই খ্যাপাসিবের পুজো হবে, এবং সেই পুজোটা তার বাড়ির লোকই করবে, কোনো গ্রামবাসীদের চাপ নিতে হবে না, সেই পুজো তার ছেলেরাই করবে। একবার করে বছরে ওই পুজো তো সম্পন্ন হবে। ঠিক আছে, এইভাবে ওই পুজোটা খ্যাপাসিবের পুজো শুরু হয় সম্পন্ন হয়। 3 দিন ধরে পুজো চলে। পুজোতে নানা রকমের ভোগ টোগ দেওয়া হয়, মানে ভোগ নিরামিষ ভোগই, ওই মিষ্টি টিষ্টি
চিড়ে দই এইগুলোই দেওয়া হয়, দুধ কলা এইগুলো দেওয়া হয়, দিয়ে পুজো টুজো শুরু হয় এভাবে চলতে থাকে, করতে থাকছে জেনারেশন বাই জেনারেশন পুজোটা হচ্ছে। এখান থেকে শুরু হয় সেকেন্ড ঘটনা। পুজো চলছে ঠিক আছে, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগে বাংলাদেশে, সেই সময়টা বাংলাদেশে দাঙ্গা লাগে, চারিদিকে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা, ভীষণ অশান্তি, ভীষণ চারিদিকে মানে একটা ভয়াবহ দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গা চলাকালীন দাদুর যে মানে খ্যাপা শিবের যে দুই ছেলে ছিল, খ্যাপা শিবের যে দুইজন ছেলে ছিল, তারা ঠিক করে যে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসবে, তাদের বউ ছেলে মেয়ে সবাইকে নিয়ে ওপার বাংলা থেকে এপারে চলে আসবে। দুই ভাই তারা চলে আসে হচ্ছে এপার বাংলায়, মানে এই ভারতবর্ষে, এখানে কলকাতায় চলে আসার পরে তারা কি করে, দুইজন দুই জায়গায় বাড়ি করে। এবার খ্যাপা শিবের পুজোর দায়িত্ব, নানা রকম পুজোর দায়িত্ব, যেহেতু বড় ছেলে হচ্ছে নিজের ঘাড়ে নিল যে ঠিক আছে আমি যেহেতু বাবার বড় ছেলে, এই পুজোর দায়িত্ব আমার, আমি সবকিছু করবো। ভাইও রাজি হয়ে গেল, মানে খ্যাপা শিবের যে ছোট ছেলে ছিল সেও রাজি হয়ে গেল যে ঠিক আছে তাহলে দাদা যখন করবে, অসুবিধা কি আছে, দাদা যখন পারবে না তখন আমি করব, আমাকে তো বলবেই, আর আমরা তো যাবই। হলো, পুজো চলছে, মানে এটা হচ্ছে আমি কলকাতার কথা বলছি। দাদুর মানে খ্যাপা শিবের বড় ছেলে ছিল, বড় ছেলের ঘরে 3 ছেলে 2 মেয়ে হয়। 3 ছেলের মধ্যে বড় ছিলেন হচ্ছে আমার মায়ের বাবা, ঠিক আছে, মানে আমার দাদু। হয় সবকিছু হয়। এবার আস্তে আস্তে বছর এগোতে থাকে, ওই ছেলের ঘরে ছেলে হয়, এভাবে ছেলেদের মেয়েদের বিয়ে হয়ে যায়। ওদিকে খ্যাপা শিবের যে ছোট ছেলে ছিল, মানে যে নাতনি ছিল, যাকে হচ্ছে বাসাই ছিল, তারও বিয়ে হয়ে যায়, ঠিক আছে, তার বিয়ে হয়েছে, 2টো ছেলেও হয়, বিয়ে হয়ে যায়, অনেক বছর কেটে যায় এভাবে। এদিকে খ্যাপা শিবের পুজো চলছে, এবার বাড়ির মধ্যে লক্ষ্মী পুজোও হয়, মানে আগেকার দিনে যেরকম করতো গ্রামের লক্ষ্মী পুজো, সূর্য পুজো এসব হতো, তো চড়ক পুজোও হতো, এগুলো কিন্তু বাড়ির মধ্যে হচ্ছে, তখন ভালোভাবে চলছে সবকিছু। ধীরে ধীরে ওই আমার দাদুর যিনি বাবা ছিলেন তার বয়স হয়, তিনি দায়িত্ব দেন যে এই খ্যাপা শিবের পুজো এবার থেকে তোর করতে হবে, তুই যেহেতু বড় তুই করবি, ঠিক আছে। দাদু কোনো কিছু না বলে দায়িত্ব নিয়ে নেয়, নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে নেয়, মানে আমার দাদু মানে আমার মায়ের বাবা নিজের দায়িত্ব নিয়ে নেয় যে ঠিক আছে বাবার বয়স হয়ে গেছে, করতেই পারি, 3 দিনের তো ব্যাপার, কত টাকাই আর খরচ করবো এরকম করে, তো ঠিক আছে। আর দাদু তখন হচ্ছে ভালো বেশ সোনার কারিগরে পরিণত হয়েছে, এখানে ভালো কারিগরগিরি করছে। তার ভাইরাও মোটামুটি তখন বড় হয়ে গেছে, তার যে 2 ভাই বললাম, ভাইরাও মোটামুটি বড় হয়ে গেছে, ভাইরাও মোটামুটি সোনার কাজে ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করছে। এরকমভাবে পুজো কয়েক বছর চললো, কোনো কিছু অশান্তি হয়নি। কয়েক বছর বাদে, 3-4 বছর বাদে অশান্তি শুরু হলো পুজো নিয়ে। দাদু শুরু করলো ভাইদের সাথে অশান্তি। একদিকে দাদু ঠিকই বলেছে যে এতগুলো ভাই সবাই প্রতিষ্ঠিত, সবাই কাজ করছে, আমি একা কেন সবকিছু পুজোর দায়িত্ব নেব, বাড়ির মধ্যে এতগুলো পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সূর্য পুজো হয়, চড়ক পুজো হয়, খ্যাপা শিব বাবার পুজো হয়, সবকিছু দায়িত্ব আমি একা কেন নেব, তোরা কিছু দে, 3 ভাই মিলে করি, এত তো কাজ করছিস, কিছুই দিচ্ছিস না, কিছুই করছিস না, আমি সবকিছু একা করব, আর সবাই সবকিছু ভোগ করে যাবে, এরকম করলে কি করে চলবে, আর আমি একা কতটা পারবো, আমার মেয়ের বিয়ে দিলাম সবে, আমার ছেলেরা পড়ে রয়েছে, তাদের পড়াশোনা রয়েছে, আমি একা কত সামলাবো, তোরা কিছু দে, হেল্প কর। এভাবে একা একা এতগুলো পুজো করা যায় নাকি। শুরু হয় ক্যাচাল শুরু হতে হতে বড় ক্যাচালে পরিণত হয়, পুজো পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাড়ির মধ্যে এতদিন লক্ষ্মী পুজো, সূর্য পুজো, খ্যাপা শিবের পুজো যা হতো, যেগুলো আমি নিজের চোখে দেখেছি, আমি 4-5 বছর বয়স অব্দি আমি এই পুজোগুলো সব কিছু দেখেছি, যেটা আমি প্রমাণ আছি, সব পুজো হতো, আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায়, পুজো বন্ধ হয়ে যায়। একদিকে পুজো বন্ধ হয়ে যাওয়ার ফলে কিছুদিন বাদে অপর দিকে যিনি ছোট ছেলে ছিলেন, মানে ওই খ্যাপা শিবের যিনি ছোট ছেলে ছিলেন, যিনি হচ্ছে নাতনি ছিলেন, খ্যাপা শিবের ছোট ছেলের যিনি মেয়ে ছিলেন, যিনি হচ্ছে দাদুর নাতনি, যাকে হচ্ছে ছোটবেলায় বাঁচানো, ভৈরবীর দ্বারা বাঁচানো হলো, তিনি খ্যাপা শিবের নাতনিরা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, এর মধ্যে চেঞ্জ হতে থাকে। নাতনির তো ছেলে মেয়ে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে চেঞ্জেস দেখা যায়। চেঞ্জেস ইন দ্য সেন্স, কিরকম চেঞ্জেস, ওই সেম দাদুর মতো চেঞ্জেস। তার মাথার যে চুল ধীরে ধীরে জটায় পরিণত হয়। ওদিকে তো পুজো হচ্ছে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, মা বাড়ির কথা বলছে, পুজো হচ্ছে সব বন্ধ, লাটে উঠে গেছে। আর এদিকে এই দাদুর বাড়ি ওরকম হচ্ছে, তার মেয়ের মধ্যে চেঞ্জেস আস্তে আস্তে জটায় পরিণত, এটা 1 নম্বর। সেকেন্ড, দেখা গেল যে এতদিন মাছ মাংস খেত, সে এখন মাছের গন্ধ সহ্য করতে পারছে না, মাংসের গন্ধ সহ্য করতে পারছে না,
সব কিছু থেকে এরকম হলেই করে আঁচল দিয়ে এরকম করে মুখ চাপা দিচ্ছে, পুরোপুরি নিরামিষই হয়ে গেল। হঠাৎ করে পুরোপুরি সে নিরামিষ বসই হয়ে গেল, মানে নিরামিষই। তার মাথায় জটা চলে আসলো, পুরোপুরি নিরামিষই হয়ে গেল। হলো, ঠিক আছে, নিরামিষ হলো, বয়স হয়েছে, আস্তে আস্তে বয়স হচ্ছে, জটা দিচ্ছে, ঠিক আছে, এত অবধি ঠিক ছিল। এইবার একটা বিরাট পরিবর্তন দেখা গেল, যেটা দেখে সমস্ত লোক ভয় পেয়ে গেল। 1 বছরের মাথায় ঠিক যে শিবরাত্রি, মহাশিবরাত্রি, শিবরাত্রির দিন কিছুক্ষণের জন্য তার গায়ের মধ্যে ভর আসতো, বলে বাবা ভর এরকম করে আসতো। সে আর নিতে পারছে না, থাকতে পারছে না। হঠাৎ করে তার মনে হচ্ছে মাথা পাতা ঘুরে যাচ্ছে, গা হারি হয়ে গেছে, চোখ মুখ উল্টে যাচ্ছে, সারা গায়ে হচ্ছে, ঘাম দিচ্ছে। ভরের মধ্যে সে সবাইকে বলতে লাগলো, আমার মন্দির প্রতিষ্ঠা কর, আমার মন্দির প্রতিষ্ঠা কর, আমার মন্দির প্রতিষ্ঠা কর, এরকম ভাবে বলতে লাগলো। শিব বাবার মানে বলে বাবার বর এসে তার মধ্যে জটা মাথা ছুরি এরকম করে মাথা হাতা এরকম করে এগিয়ে এরকম ভাবে বলতে লাগলো, আমার মন্দির প্রতিষ্ঠা কর, এইবারই আমার মন্দির প্রতিষ্ঠা কর। একটাই কথা, এই আমার মন্দির প্রতিষ্ঠা কর, আমার মন্দির প্রতিষ্ঠা কর, আমার মন্দির প্রতিষ্ঠা কর। ওই বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করা হয়, বলে বাবার মন্দির। সবকিছু ঠিকঠাক ছিল। মন্দির প্রতিষ্ঠা হলো, যে পিসির মাথায় মানে যাকে হচ্ছে ছোটবেলায় রক্ষা করা হলো, সেই মন্দিরের পুজো আর্চা তিনিই করতেন, ঠিক আছে, তিনিই করতেন। যার মাথায় জটা ছিল তিনি পুজো আর্চা করতেন, নিত্য পুজো করছে, সবকিছু করতেন। কিন্তু দেখা গেল একটা জিনিস, প্রত্যেক বছর শিবরাত্রির রাতে ঠিক সন্ধ্যে থেকে রাতের মধ্যে একটা সময়, হয় 1 ঘন্টা, হয় 10 মিনিট বা 8 ঘন্টার জন্য, এটা কোনো হিসাব থাকতো না, পার্টিকুলার শিবরাত্রির দিনই, শিবরাত্রির বেলা সন্ধ্যে থেকে রাতের মধ্যে একটা সময় কিছুক্ষণের জন্য তার গায়ে হচ্ছে ভর আসতো। এবার তার ভর আসার সময় তার পুরো শরীর ছেড়ে দিত। আর একেই তিনি উপোস করে পুজো দিতেন, ভোলে বাবার এত নিষ্ঠা মানে ভক্ত ছিলেন তিনি, উপোস করে পুজো টুজো দিতেন। এবং সে সময় যখন ভর আসতো তখন সব পাড়া প্রতিবেশী তাদের নানা রকম সমস্যার কথা নিয়ে তার কাছে যেত, সকলের সমস্যার সমাধানও করে দিত, সকলের সমস্যার সমাধান করে দিত। বলতো তোর এই করলে ভালো হবে, তোর এই করলে ভালো হবে, যা তোর ঘরের ছেলে হবে আজকে, যা তোর ঘরে আজকে মেয়ে হবে, যা তোর ছেলে ডাক্তার হবে, তোর মেয়ের ভালো ঘরে বিয়ে হবে, এইসব বলতো নানা রকমের। যখন ভর আসতো তিনি সবার মাথায় হাত দিয়ে এরকম করে বলতে পারতো, এই একটা ক্ষমতা তার মধ্যে চলে এসেছিল। এটা চলতে থাকে, ঠিক আছে, পাড়া প্রতিবেশী সবাই তখন হচ্ছে বুঝতে পারে, আর হচ্ছে সবাই তাকে হয়তো বলে বাবারই ভর আসে এরকম ভাবে বলে, এবং পুজো আচ্ছা চলতে থাকে। আস্তে 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 ওই পিসির বাড়ি উন্নতির দিকে এগোতে থাকে। মানে আমার দিদা বলতে গেলে ওই পিসির বাড়ি উন্নতির দিকে এগোতে থাকে, ওপরের দিকে উঠতে থাকে। তার ছেলে হচ্ছে সোনার কাছে বড় প্রতিষ্ঠানে একজন প্রতিষ্ঠান পায়। ছোট ছেলে যিনি ছিলেন, মানে পিসির ছোট ছেলে যিনি ছিলেন, তিনি বড় ইঞ্জিনিয়ারে চান্স পায়। উঠতে থাকে, ওপরের দিকে উঠতে থাকে। সেম ভাবে অপর দিকে আমার মামা বাড়ি যেটা ছিল ডাউন, মানে পতনের দিকে এগোতে থাকে। ভাইদের মধ্যে ক্যাচাল লাগতে থাকে, মানে বিভৎস খারাপ অবনতির দিকে যায়। কি বলবো, ছোট মামা চোরে পরিণত হয়, চুরি চামারি করে বেড়ায়, ঠিক আছে, আজকে এর সোনা মারছে, কালকে ওর সোনা মারছে। যার এতদিন একটা নাম সম্মান প্রতিষ্ঠিত ছিল, তাদের এখন পুরো হচ্ছে পাড়ার লোক সবার কাছ থেকে চুরি চামারি করে বেড়াচ্ছে, মানে পুরো একদম জুয়ারিতে পরিণত হয়েছে। শেষ হতে থাকে, আস্তে আস্তে পুরো শেষ হতে থাকে, পতনের দিকে চলে যায়। ইভেন আমাদের মানে আমি কি বলবো, মানে ইভেন এই আমাদের মা বাড়ি মানে এতটাই পতনের দিকে, আর এতটাই মানে কি বলবো, মুখ দিয়ে এদেরকে কিছু বলার নেই, এতটাই খারাপের দিকে চলে যায়। ইভেন আমার বাবাকেও ছাড়েনি, আমার বাবারও প্রায় 50 লাখ টাকা মেরে দেয়, আমাদের সমস্ত পুঁজি সমস্ত কিছু সবকিছু শেষ করে দেয়। মানে আজকে আমরা শুধু পথে বসার মতোই রয়েছি। কি বলবো, এরকম পতনের দিকে চলে যায়। পাড়ার প্রতিবেশীতে যাদেরকে এতদিন সম্মান করতো তারা এখন তাদেরকে গালাগালিজ করে, তারপরেও তাদের কোনো ইয়ে নেই, হুঁশ নেই। তারা হচ্ছে ওরকম ভাবে দিব্যি ঘুরে বেড়ায়, কেউ তো মাঝে মাঝে মারতেও যায়, তারপরেও ওদের কোনো কিছু যায় আসে না, না খেয়ে পড়ে রয়েছে। মানে পুরো অবনতির দিকে চলে যায়, জুয়ারি হয়ে মদ গাঁজা নেশা পুরো ওরকম হয়ে পুরো জুয়ারির দিকে, নিচে পতনের দিকে এগিয়ে যায়। আর ওই পিসির বাড়িতে যিনি মানে ওই অন্যদিকে যে দিদা ছিল, সেই দিদা হচ্ছে আমার মাকে আর আমাকে খুবই ভালোবাসতো। রাস্তায় দেখা হলেই বলে যে কিরে ভাই আসিস তো না আমাদের বাড়িতে, আগে তো কত আসতিস। এবার আমি সত্যি কথা বলতে আমি দেখেছি ওই খ্যাপার শিবের ঘটনাটা আমি শুনেছি, কিন্তু ওই বলে বাবা আর হচ্ছে তার বর আসার সময় আমি ছিলাম, আমি অনেকবারই দেখেছি। এবার শিবরাত্রির সময় আমি গেছিলাম, মাকে যেহেতু বাবাকে বলেছিল আসতে, তো মার সাথে আমি ছোটবেলায় শিবরাত্রির দিনই গেছিলাম। তো শিবরাত্রির দিন অনেকবারই গেছি ওদের বাড়িতে। শিবরাত্রির দিন এমনকি ওই যে শিব বাবার মন্দিরটা প্রতিষ্ঠান করা হয়েছিল, সেই শিব বাবাকেও দেখেছি আমি। এবার শিব বাবার ডেসক্রিপশনটা দিয়ে দিই। শিব বাবাটা হচ্ছে আমাদের বাংলা শিবের মতো, বাংলা শিব ইন দ্য সেন্স শিব বাবাটার হচ্ছে পুরো বড় ভুঁড়ি, ঠিক আছে, বড় ভুঁড়ি, ও হাতে হচ্ছে কলকে ধরা আর ছোট্ট একটা ত্রিশূল, মানে এরকম মানে খুবই নাদু নুদু টাইপের শিব বাবা। আর শিব বাবার মন্দিরে যখন শিবরাত্রির দিন পুজো হয়, সেই শিবরাত্রির দিন হচ্ছে পাড়া প্রতিবেশী সবাইকে হচ্ছে ভোগ খাওয়ানো হয়, ভোগের মধ্যে খিচুড়ি টিচুড়ি এসব হচ্ছে থাকে। তো এখন আমাদেরকে দেখা হলেই বলে যে কি রে ভাই আসিস তো না। তো এখন হচ্ছে
যাবো কি করে, আমি তখন বলি যে যাবো কি করে, আমাদের তো জানোই তো নিজের মামারাই শেষ করে দিল। আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে এখন তো কোনো কিছু বেরোনোর কোনো মানে কি বলবো, বেরোতেও পারি না কোনো জায়গায়, এত খারাপ হয়ে গেছে চারিদিকে, ওইদিকে যাওয়াই হয় না। আর এই সমস্ত আর কি বললাম, তো এটাই ছিল হচ্ছে আমাদের মেন ঘটনা, খ্যাপা শিবের ঘটনা। প্রত্যেক শিবরাত্রির রাতে ভোলে বাবার কিছুক্ষণ সময়ের জন্য পিসির ওপর ভর আসার ঘটনা, মানে মায়ের পিসির ওপর ভর আসার ঘটনা। এবার এখানে আমি একটা কথা বলতে চাই, ঘটনাটি এখন শিবরাত্রির দিনে ওই ভোলে বাবার ভর আসে নাকি খ্যাপা শিবের আত্মা কিছুক্ষণের জন্য ভর আসে সেটা আমাদের জানা নেই, কারণ আই থিঙ্ক আমার মনে হয় ওটা ভোলে বাবা না, ওটা খ্যাপা শিবেরই হয়তো আত্মাটা তার মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য আসে। ভোলে বাবা আসলে পরে মানে ঈশ্বর দেবতার যদি কিছু অংশ চলে আসে, পুরোপুরি চলে আসে, সেই মানুষের কোনো ক্ষমতা নেই যে তার ঊর্জাটাকে শক্তি করা, তাহলে আসলে পরে তো খেটে যাবে পুরো, এতটাই ঊর্জা, হয়তো অল্প একটু অংশ তো তাদের মধ্যে আসে। ওই খ্যাপা শিবের পুজোতে মানে যখন মামাবাড়িতে হতো সেই পুজোতে আমিও ছিলাম, মানে আমিও অনেকবার গেছি। আমরা অনেক বছর একবার করে প্রসাদ টোসাদ খেতাম। ওই প্রসাদের মেন আমি প্রসাদটা বলে দিই, ওই মেন প্রসাদে থাকতো হচ্ছে তোমার হচ্ছে চিড়ের সাথে দই কলা এগুলো থাকতো, দুধ কলা এইসবই থাকতো। 3 দিন ধরে চলতো একটা অনুষ্ঠান, তো সবকিছু তো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর মামাবাড়ি তো পুরো পতনের দিকে, পুরো ডাউনফলের দিকে চলে যায় বলতে গেলে, সবাইকে শেষ করে দেয়, মানে বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি ব্যাপার। মামাবাড়ি নিয়েও অনেক গল্প রয়েছে, কিন্তু আমি এগুলো বলতে চাই না, কারণ বলতে পারে নিজেদেরই আবার খারাপ লাগে বা অনেক কিছু হয়। মানে এমন গল্প রয়েছে, মামাবাড়িতে যে ছোটো মামি ছিল সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করতো, ঠিক আছে, ভূত পেয়ে চালান করা এই সমস্ত করতো, ঠাকুর বাড়ি এই বাড়ি ওইখানে মসদন্দপুরে যাওয়া, ওখান থেকে সব কিছু নিয়ে এসে ওই টুকটাক করতো, ব্ল্যাক ম্যাজিক করতো। এবার ব্ল্যাক ম্যাজিকের প্রভাব, একটা বাড়িতে পুজো আচ্ছা বন্ধ হয়ে যাওয়ার প্রভাব, এবার এত কিছুর প্রভাবে ওই জায়গাটা পুরো নেগেটিভই হয়ে যায় বিশেষ করে। সো নেগেটিভিটি হওয়ার ফলে ওখান থেকে আমরা বেরিয়ে আসি, এখন আমাদের কারোর সাথে সম্পর্ক নেই। তো কি বলবো, একদম সবাইকে শেষ করে দেয়, শুধু আমাদের না, ওখানে পাড়া প্রতিবেশী যারা ছিল সবার কাছ থেকে টাকা ফাঁকা মেরে পুরো একদম ওরকমভাবেই রয়েছে, কেউ কিছু বলে, থানায় রিপোর্ট আছে, ওরমভাবেই রয়েছে। মাথাটা তো সব ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মানে পতনের মানে শেষ অংশ যদি দেখতে হয়, এটাই হচ্ছে পতনের শেষ অংশ। মানুষকে বলে যেরকম কর্মফল ভোগ করতে হয়, সেই কর্মফল ভোগ করছে তারা। আর তার মধ্যে তো ব্ল্যাক ম্যাজিক থাকছে, এগুলোর প্রভাব রয়েছেই, নেগেটিভিটি এগুলোর প্রভাব রয়েছে। কারণ আমার ছোটো মামি যিনি ছিলেন তিনি হেভি মানে কূটনীতিবিদ ছিলেন, তিনি এসবই করতে বলতে গেলে। আর হিংসা, প্রচুর মনে হিংসা ছিল যে কে কী করলো, আর আমাদের তো প্রচুর হিংসা করতো। যাই হোক, তো এটাই হচ্ছে খ্যাপা শিবের ঘটনা, আর হচ্ছে আমার মায়ের পিসির সাথে ঘটে যাওয়া মানে সত্যিকারের ভয়ঙ্কর অলৌকিক ঘটনা বলতে গেলে এটা বলা যায়। আর এই ঘটনাটি আমি প্রত্যক্ষ প্রমাণ আমি যে যতটুকু চোখে রেখেছি আর যতটুকু শুনেছি সবকিছু মিলিয়ে আমি তোমাদেরকে শেয়ার করলাম। ঘটনাটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার বলা বসে গেছে ঘটনা বলতে বলতে। সকলকে একটা কথা বলে দিই যে আমি যে সিরিজটা শুরু করেছিলাম সত্যিকারের ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনার যে সিরিজটা আমি শুরু করেছিলাম, সেই সিরিজের এটাই হচ্ছে আমার লাস্ট এপিসোড। আর এটা সবথেকে বড় এপিসোড, আর এটা হচ্ছে মারাত্মক ভয়ঙ্কর একটা অলৌকিক ঘটনা, যেটা আমাদের জীবনে তো প্রভাব আছে। আমার সাথে ঘটে যাওয়া বা আমার সাথে ঘটে যাওয়া এরকম আর কোনো ঘটনা নেই, মানে যেটুকু ছিল সবকিছুই মোটামুটি আমি 6টা এপিসোডে শেয়ার করে দিয়েছি তোমাদের। এবার তোমরা যদি আমাকে ঘটনা পাঠাও তাহলেই আমি ওই ঘটনা সিরিজটা বা এপিসোড কন্টিনিউয়াসলি এগিয়ে নিয়ে যেতে পারবো। সো আর বেশি দেরি না করে তোমাদের সাথে ঘটে যাওয়া বা তোমাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের সাথে ঘটে যাওয়া এরকম রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট বা সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা থাকলে আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তোমরা কীভাবে পাঠাবে আমি একটু বলে দিই। ইমেলে লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা ফেসবুকে লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা ইনস্টাগ্রামে লিখে আমাকে পাঠিয়ে দাও। সব কিছুর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। সো ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।